আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসে। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলব সেটা হলো রানার। রানার এই কথাটা শুনলেই আমাদের মনের ভেতর যেই ছবিটা ভেসে ওঠে সেখানে আমরা দেখতে পাই যে একজন জীর্ণশীর্ণ লোক, যার আসলে হাড়গুলো সব বের হয়ে গেছে, যার পরিধানের কাপড়গুলো অনেক ছেঁড়া, যার এক হাতে লাঠি আরেক হাতে হারিকেন আর পিঠে তার একটা বোঝা। সেটা নিয়ে সে ছুটে চলেছে পথের পর পথ, দিগন্ত থেকে দিগন্তে। এই ধরনের লোকদেরকে আমরা সাধারণত রানার বলে দেখে থাকি। রানার কথাটা আমরা যখনই বলি তখন আমাদের স্মৃতিতে এই ধরনের মানুষেরই একটা চিত্র ফুটে ওঠে। বিশেষ করে তোমরা যদি যে নগদের যে লোগোটা আছে সেটার দিকে একটু খেয়াল করো, দেখবা যে ওইখানে এরকম একটা লোকের ছবি দেয়া আছে, যেখানে আমরা দেখতে পাই যে একজন লোক যার এক হাত দিয়ে সে টাকার বোঝাটা ধরে রেখেছে, এক হাতে হারিকেন এবং হচ্ছে লাঠি, এবং সে ছুটে চলেছে। সো এই যে রানারটা, এই রানারের যে পেশার যে বিষয়টা রয়েছে, এই রানার পেশার লোকজন অতীতকালে ছিল। এখন বর্তমানকালে যখন আমরা আসি তখন আবার দেখি যে এই পেশার লোকজনকে আমরা দেখতে পাই না। কারণ রানারের যে মূল কাজটা ছিল চিঠি বহন করা বা টাকা পয়সা বহন করে নিয়ে যাওয়া, মানি অর্ডারের যে টাকাটা সেটা বহন করে নিয়ে যে প্রকৃত জায়গাতে পৌঁছে দেয়া, প্রাপকের জায়গাতে পৌঁছে দেওয়ার যে কাজটা ছিল, সেই কাজটা কিন্তু এখনকার যুগে এসে আমরা দেখি যে ডিজিটাল প্রযুক্তি দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তোমার চিঠির যেই কাজটা ছিল, সেক্ষেত্রে আমরা অফিসিয়াল চিঠির কাজগুলো এখন ধরো মেইল দিয়ে শেষ করে ফেলি। অথবা আমাদের যদি ব্যক্তিগত যোগাযোগের দরকার হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, স্কাইপ আরও নানা রকম মাধ্যম ব্যবহার করে শেষ করি। কিন্তু একটা সময় ছিল যখন এগুলোর কোনোটাই আমাদের হাতে ছিল না, এবং তখন আমাদের এই যে প্রয়োজনীয় যেই চিঠিপত্র আদান-প্রদানের যেই বিষয়টা, সেটার জন্য আমাদেরকে কিন্তু ওই রানার বা ডাক হরকরা তাদের উপর ডিপেন্ড করতে হতো। আবার এই যে টাকা-পয়সা আদান-প্রদানের যেই বিষয়টা, সেটার ক্ষেত্রে দেখো এখন আমরা হচ্ছে আ বিভিন্ন রকম আমাদের মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে। আমাদের বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে দেখবা যে আমাদের কোনো না কোনো অ্যাপস কাজ করে। সেই অ্যাপস দিয়ে আমরা ব্যাংকিং সেবা আ গ্রহণ করতে পারি। আবার ইনস্ট্যান্ট টাকা পাঠানোর জন্য আমরা বিকাশ, রকেট, নগদের মতো বিভিন্ন রকম সেবা ব্যবহার করতে পারি। বাট সেই যখনকার সময়ে এই কবিতাটা লেখা, তখনকার সময়ের কথা যদি আমরা চিন্তা করি, সেই সময় কিন্তু আমাদের হাতে এগুলোর কোনোটাই ছিল না। এবং তখন একজন থেকে আরেকজনের কাছে দূরবর্তী কোনো জায়গায় টাকা পাঠানোর জন্য ডিপেন্ডেবল মাধ্যমটা ছিল ডাক বিভাগ। এবং সেইখানে এই যে কাজটা যারা করতেন, তারাই ছিলেন আমাদের রানার, তারাই ছিলেন আমাদের ডাক হরকরা। এখন একটু খেয়াল করো যে এই যে যারা আমাদের এত বড় কাজগুলো করে দিচ্ছেন, এত উপকারী কাজগুলো যারা করে দিচ্ছেন, তারা কি সেই সময়ে আসলে সমাজে যথেষ্ট সম্মান, যথেষ্ট আ তাদের প্রাপ্য যে বেতন, সেই জিনিসগুলো পাইতেন কিনা? তারা কিন্তু সেটা পাইতেন না। তারা সবসময় সমাজে অবহেলার শিকার হইতেন, অব আ অবজ্ঞার শিকার হইতেন, বঞ্চনার শিকার হইতেন। সো এই যে শ্রমজীবী মানুষ যারা আমাদের উপকারে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে, এবং তারপরেও তারা তাদের পরিশ্রমের যথার্থ মূল্য পাচ্ছে না, এই শ্রেণী পেশার যে মানুষটা রয়েছে, তাদেরকে নিয়েই আমাদের সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখলেন, যেই কবিতাটার নাম হচ্ছে রানার। এখন রানার নিয়ে কথা বলার আগে আমাদের আবার একটু সুকান্ত ভট্টাচার্য নিয়ে কথা বলা দরকার। কারণ সুকান্ত ভট্টাচার্য এমন একজন কবি, যিনি সামাজিক এই যে অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণ, বঞ্চনা এসব কিছুর বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন। আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম। কিন্তু এরকমও বলা হয় যে কাজী নজরুল ইসলামের পরে যদি কেউ তার মতো বিদ্রোহী হইতে পারতেন, সেটা হয়তো হইতেন আমাদের সুকান্ত ভট্টাচার্য। কিন্তু দুর্ভাগ্যের পরিহাস যে তিনি খুব বেশি দিন আসলে বেঁচে থাকেন নাই। তিনি মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। সো আমরা যদি একটু তার দিকে সুকান্ত ভট্টাচার্যের যে জীবনকালটা সেটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন, সুকান্ত ভট্টাচার্য উনি জন্মগ্রহণ করেন ইংরেজি ১৯২৬ সালে এবং মারা যান ১৯৪৭ সালে। এবং যদি আমরা এটাকে একটু বাংলার দিকে নিয়ে আসতে চাই, বাংলা বঙ্গাব্দে যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে ওনার জন্ম হচ্ছে ১৩৩৩ বঙ্গাব্দ থেকে উনি মারা যান হচ্ছে ১৩৫৪ বঙ্গাব্দে। সো খুব দীর্ঘ কোনো জীবনকাল কিন্তু তার না। তিনি মাত্র ২১ বছরের মতো বেঁচে ছিলেন। কিন্তু এই সময়ের ভেতরে আমরা যদি একটু খেয়াল করি যে তার এই যে জন্ম এবং মৃত্যুর যে সময়কালটা, এই সময় কিন্তু পৃথিবীতে বিশাল একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে ২য় বিশ্বযুদ্ধ। তো এই যে ২য় বিশ্বযুদ্ধ যেইটা, সেটার যদি আবার হচ্ছে আমরা একটু সময়কালটা দেখি। ২য় বিশ্বযুদ্ধ হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। এটার সময়কালটা হচ্ছে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল।
সো এই যে যেই সময়টা, সেই সময়টার সাথে আমরা যদি সুকান্ত ভট্টাচার্যের যে জীবনকালটা সেইটাকে একটু মিলাই, তাহলে দেখো উনার যখন বয়স মোটামুটি ২৬ থেকে ৩৯, ১৩ বছরের মতো, যখন উনি টিনেজার, যখন উনি কৈশোরে পদার্পণ করেছেন, সেই সময় পৃথিবীতে ২য় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ১৯৪৫ সাল যখন উনি তখনও টিনেজার, তখনও কিশোর রয়েছেন, তখনও কিন্তু পৃথিবীতে ২য় বিশ্বযুদ্ধটা চলছে, ৪৫ সালে যে আল্টিমেটলি শেষ হলো। সো এই যে যেই সময়কালটা, এই সময়কালটার ভেতরে কিন্তু আসলে উনার কৈশোরের সম্পূর্ণ সময় উনি এই ২য় বিশ্বযুদ্ধের যেই বিভীষিকা, যেই মৃত্যু, যে ধ্বংসযজ্ঞ, সেই জিনিসটা উনি প্রত্যক্ষ করেছেন। এবং এই জিনিসটা প্রত্যক্ষ করার কারণে তার ভেতরে কিন্তু এই মানুষের প্রতি এক ধরনের সহানুভূতি, সহমর্মিতা, এক ধরনের ভালোবাসা জেগে উঠেছিল এবং তার প্রতিফলন কিন্তু আমরা তার লেখা যেই কাব্যগুলো রয়েছে, তার লেখা যেই কবিতাগুলো রয়েছে, সেইগুলোর ভেতর আমরা এটার প্রতিফলন দেখতে পাই। সো ১ম এ বলেছিলাম যে উনি সামাজিক যে অন্যায় অবিচার, সামাজিক যেই শোষণ বঞ্চনা, সেটার বিরুদ্ধে লেখনী ধারণ করেছেন। আবার উনি একইভাবে কিন্তু ফ্যাসি বিরোধী শিল্পী সংঘ যেটা ছিল, বা ফ্যাসিবাদের বিরোধীও উনি ছিলেন এবং ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের হয়ে উনি আকাল নামে একটা কাব্য সম্পাদনা করেছিলেন। ওইটা ওনার লেখা বই না, ওইটা উনি সম্পাদনা করেছিলেন। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে উনি কিন্তু ফ্যাসিবাদেরও বিরোধিতা করেছিলেন। সো এই যে আ মানুষের অধিকার নিয়ে কথা বলা এবং সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা, এই জিনিসটা সুকান্ত ভট্টাচার্যের লেখনীতে সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং আমরা যদি তার কাব্যগুলোর দিকে খেয়াল করি, তাহলে তার কাব্যের মধ্যে রয়েছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, অভিযান, মিঠে করা। সো এই ধরনের যে কাব্যগুলো রয়েছে, সেই প্রত্যেকটা কাব্যেই যদি আমরা পড়তে যাই, তাহলে দেখব যে তার এই লেখনের বৈশিষ্ট্যটা সেখানে ফুটে উঠেছে। এবং রানার কবিতাটা যখন আমরা পড়তে যাব, সেইখানেও আমরা দেখব যে এই যে যেই শ্রমজীবী মানুষ, তাদের যে কতটা মহৎ অবদান রয়েছে, সেই অবদানটাকে আবার আমাদের ধনিক শ্রেণী অথবা সমাজের উঁচু শ্রেণীর মানুষরা কিভাবে আসলে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং তাদেরকে কিভাবে শোষণ করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু উনি দেখিয়েছেন। সো আমরা এখন সুকান্ত থেকে যদি আমাদের রানার কবিতাটার দিকে একটু যাই। এখন যেহেতু আমরা ওয়ান শট পড়বো, সেইখানে বেসিক্যালি আমরা সৃজনশীল এবং এমসিকিউ যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে পড়বো। সো সেটা পড়তে গেলে আমাদেরকে কিন্তু রানার কবিতার যে মূল বিষয়গুলো বা এটার যে মূল ভাবটা, সেটা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। এখন সেইখানে আমরা যদি ক্লিয়ার কাট আইডিয়াতে যাইতে চাই, তাহলে দেখব যে আ গ এবং ঘ, এই ২ টা প্রশ্নে নরমালি আমাদের গতে কি হয় যে কোনো একটা সৃজনশীল প্রশ্নে গড় উত্তর করতে গেলে আমাকে জিজ্ঞেস করবে যে এই উদ্দীপকটার সাথে অথবা উদ্দীপকের এই চরিত্রটার সাথে তোমার পঠিত রানার কবিতার রানারের কোন বৈশিষ্ট্যটার মিল রয়েছে, এই জিনিসটা জানতে চাওয়া হয় নরমালি। সো সেই ক্ষেত্রে আমাদের রানারের বৈশিষ্ট্যগুলার একটা তালিকা জানা থাকা দরকার। আবার একই রকমভাবে যদি আমাকে ঘ নাম্বারে যাই, ঘ নাম্বারে জিজ্ঞেস করা হয় যে তুমি এই যে উদ্দীপকটা পড়লা অথবা এই যে এখান থেকে তুমি সৃজনশীলটা পড়লা, এখন এই উদ্দীপকের আলোকে তুমি আমাকে বলো যে এইখানে রানার কবিতার সম্পূর্ণ ভাব ফুটে উঠেছে কিনা, অথবা রানার কবিতার যতগুলো বৈশিষ্ট্য ছিল রানারের সমগ্র ভাবটা এখানে প্রতিফলিত হয়েছে কিনা, অথবা রানার কবিতার মূল ভাব এইখানে প্রতিফলিত হয়েছে কিনা, এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস, ২ টা জিনিস আরেকবার একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে সমগ্র ভাব যদি বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমার পুরা কবিতাতে যতগুলো কথা ফুটে উঠেছে, রানারের যত রকম বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে ইম্পোর্টেন্স পাবে। এবং যদি বলে যে এখানে সমগ্র ভাব ফুটে উঠেছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে উদ্দীপকে রানারের কোন, কোন বৈশিষ্ট্যটা উল্লেখ করা হয়েছে এবং এই কোন, কোন বৈশিষ্ট্য যেটা কবিতায় রয়েছে কিন্তু উদ্দীপকে আসে নাই, এরকম কোনো কিছু আছে কিনা। যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলব যে সমগ্র ভাব ফুটে ওঠে নাই। তখন সেই ক্ষেত্রে আমাকে ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার উত্তরের ভেতরে ইনক্লুড করতে হবে, উত্তরটাকে সম্পূর্ণ করার জন্য। আর যদি আমাকে বলে যে মূল ভাব ফুটে উঠেছে কিনা, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জায়গাতে ফোকাস করতে হবে যে রানার কবিতায় শ্রমজীবী মানুষের যে মহৎ অবদান, সেইটার কথা যে বলা হয়েছে, সেই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সো আমরা যদি এখানে এখন তাহলে রানার কবিতা নিয়ে আমরা আমাদের যে বেসিক ইনফরমেশনগুলো জানা দরকার যে কোনো সৃজনশীলের অ্যান্সার করার জন্য এই অধ্যায় রিলেটেড, সেইগুলোর দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখব যে হচ্ছে এখানে প্রথমত যে মূল ভাবের কথাটা বলা হচ্ছে, সেইখানে বলা হচ্ছে যে শ্রমজীবী মানুষের মহত্ব, শ্রমজীবী মানুষের যে মহত্ব, সেই মহত্বের বিবরণটা আমার এই কবিতাতে ফুটে উঠেছে। সো এই জিনিসটার উপর আমাকে ফোকাস করতে হবে যদি আমাকে বলা যে মূল ভাবের জিনিসটা এখানে উপস্থিত নাকি উপস্থিত না।
এখন মূল ভাবের পরে যদি আমাকে হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলা যায়, রানার চরিত্রের কোন কোন বৈশিষ্ট্যের সাথে আমাদের এখানে মিল অথবা অমিল রয়েছে, এই জিনিসগুলোর কথা যদি জানতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু শুধু আমাকে এই একটা জিনিসের উপর ফোকাস করলে হচ্ছে না, বরং আরো অনেকগুলা জিনিসপত্র আমার এখানে দরকার হতে পারে। কিরকম? আমরা যদি রানারের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আলাদা আলাদাভাবে দেখতে চাই, তাহলে আমাদের হচ্ছে রানারের বৈশিষ্ট্য এইটার যদি আমরা তালিকা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এর ভেতর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি কি? প্রথমত, আমাদের রানার ছিল শ্রমজীবী একজন মানুষ, বা অত্যন্ত পরিশ্রমী ছিল সে। সো সেক্ষেত্রে আমরা শ্রমজীবী না বলে আমরা বললাম যে হচ্ছে রানার ছিল অত্যন্ত পরিশ্রমী। এরপরে রানার তার কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিল, সে কখনো তার দায়িত্বে অবহেলা করে নাই, এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্ধকার রাত, যত রকম সমস্যাই হোক, ডাকাতের ভয়, কোনো সমস্যাকে সে তোয়াক্কা করে নাই, সে তার দায়িত্ব পালনে কিন্তু সর্বদা অটল অবিচল ছিল। সো রানারের হচ্ছে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটাকে আমরা বলতে পারি যে সে ছিল দায়িত্বশীল, এবং সে অক্লান্তভাবে ছুটে চলেছে, কখনোই সে ক্লান্ত ছিল না, সে অক্লান্তভাবে তার পরিশ্রমের কাজটা কন্টিনিউ করেছে। এরপরে যদি আমরা বলি যে রানারের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে, তাহলে আমরা বলতে পারি যে সে ছিল অত্যন্ত সময়নিষ্ঠ। সে সময়ের ব্যাপারে খুবই সতর্ক ছিল। ওই যে বলা হয়েছে যে রানারের হচ্ছে দস্যুর ভয় ছিল, কিন্তু তার থেকেও তার বড় ভয় ছিল যে কখন সূর্য ওঠে। কারণ সূর্য ওঠার আগেই তার হচ্ছে ডাকে যে বা মেইলে যে তার চিঠিটা পৌঁছে দিতে হবে। যদি সেইটা সে করতে না পারে, তাহলে আল্টিমেটলি তার দায়িত্বশীলতার জায়গাতে কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। সো আল্টিমেটলি সময়নিষ্ঠ যে বিষয়টা, সেটাও তার ভেতরে ছিল। এরপরে সে ছিল অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান। তার পিঠে টাকার বোঝা ছিল, কিন্তু নিজের ঘরে অভাব থাকা সত্ত্বেও সে তার টাকার বোঝাটার যে টাকা পয়সাগুলো ছিল, সেগুলোকে কিন্তু সে ছুঁয়েও দেখে নাই। সো সে একদিক থেকে ছিল সময়নিষ্ঠ, এবং সাথে সাথে সে ছিল সৎ এবং নিষ্ঠাবান। এরপরে আমরা যদি আরেকটু দেখতে যাই, তাহলে আমরা দেখব যে রানার কিন্তু তার ব্যক্তিগতভাবে একজন অভাবী লোক ছিল, তার ঘরেতে অভাব ছিল, এবং হচ্ছে এটার কারণে বলা হয়েছে যে হচ্ছে এই অভাবের কারণে তার চারিদিকে মনে হয় যে কালো ধোঁয়া। সো অভাবের বিষয়টাকে কালো ধোঁয়ার সাথে কম্পেয়ার করে এখানে দেখানো হয়েছে। সো অভাবের বিষয়টা তার যতগুলো বৈশিষ্ট্য তার ভেতরে একটা আসে। এরপরে রানার ছিল ত্যাগী। সে অত্যন্ত শোষণ বঞ্চনার শিকার হচ্ছে, সমাজে সে তার প্রাপ্য সম্মান পাচ্ছে না, সে তার প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছে না, কিন্তু তারপরেও সে কিন্তু এইটা নিয়ে কমপ্লেন করে নাই, সে এইটা নিয়ে হচ্ছে অভিযোগ করে নাই, বরং সে তার যে দায়িত্বটা ছিল, তার ওপর অর্পিত যে দায়িত্বটা ছিল, সেটাকে কিন্তু সে সততার সাথে পালন করে গেছে, সেটাকে সে নিষ্ঠার সাথে পালন করে গেছে। এরপরে আমরা যদি বলি যে এই যে সম্মানের যে বিষয়টা, এখান থেকে আমরা বলতে পারি যে সে ছিল তার প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক থেকে বঞ্চিত। সে ছিল তার প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক থেকে বঞ্চিত। সে যত রকমই কাজ করেছে, আমাদের কবিতাতে লেখক বলছেন যে তার সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। তার মানে সে যে পরিমাণ পরিশ্রম করছে, সেটার জন্য তার যে পরিমাণ ফিডব্যাক পাওয়া দরকার, যে পরিমাণ অ্যাটলিস্ট বেতন পাওয়া দরকার, বা সমাজে যে পরিমাণ রিকগনিশন পাওয়া দরকার, তার ভেতর কিন্তু সে কোনোটাই আসলে পায় নাই। এরপরে আমরা আরো যদি আগাই, তাহলে রানারের ক্ষেত্রে বলা হয়েছে যে সে ছিল গতিশীল। কেমন করে এই রানার সবেগে হরিণের মতো চাই, যে তার যে গতিশীলতার বিষয়টা, সেই জিনিসটাও কিন্তু এইখানে আমরা দেখতে পাই। সো মোটামুটি রানারকে নিয়ে যদি আমরা বৈশিষ্ট্যের তালিকাগুলো করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো চলে আসে যে সে ছিল পরিশ্রমী একজন মানুষ, সে তার দায়িত্বের প্রতি অত্যন্ত সৎ ছিল, সে অক্লান্তভাবে পরিশ্রম করত, সে সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল, সে ছিল সৎ ও নিষ্ঠাবান। তার পিঠে টাকার বোঝা থাকলেও এবং তার ঘরে অভাব থাকলেও সে কখনোই অসততার আশ্রয় নেয় নাই, সে কখনোই তার পিঠে থাকা টাকার বোঝাকে ছুঁয়ে দেখে নাই। ঘরে তো তার অভাব ছিল, কিন্তু সে ছিল ত্যাগী, সে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হলেও সেটার বিরুদ্ধে কখনো কমপ্লেন করে নাই, এবং সে সর্বদাই গতিশীল ছিল। গতিশীলতা তার চরিত্রের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সে কন্টিনিউয়াসলি দৌড়ের ওপর থাকতো, তাই না? সো এইখান থেকে আমরা মোটামুটি হচ্ছে রানারের যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলোকে এক জায়গায় করে নিলাম। এখন এইখান থেকে এইখানে যদি এই কয়েকটা বিষয়, মূল বিষয়গুলো যদি আমার মাথায় থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের সৃজনশীলের যে অ্যান্সারগুলো দরকার, সেগুলোর জন্য আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন অলরেডি ডান। কারণ গতে যখনই তোমাকে বলবে যে এই উদ্দীপকের যে চরিত্র বা উদ্দীপকের যেই ঘটনা, সেটার সাথে তোমার রানার কবিতার কোন বিষয়টার মিল আছে,
তখন তোমার কাজ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলোর ভেতর থেকে সবথেকে ফিটেস্ট যেই বৈশিষ্ট্য সেটাকে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী তোমার গয়ের অ্যান্সারটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া এবং সেটা সাজাইতে যেয়ে তোমরা কবিতা থেকে কিছু বিবরণ দিবা, তোমরা উদ্দীপক থেকে কিছু অ্যাড করবা, করে কম্পারিটিভ একটা অ্যানালাইসিস করে তুমি অ্যান্সারটাকে কমপ্লিট করে দিবা। আবার যখন ঘতে বলবে যে এখানে সম্পূর্ণ ভাব ফুটে উঠেছে কিনা, সমগ্র ভাব, তখন সমগ্র ভাবের ক্ষেত্রে তুমি দেখবা যে এটার ভেতর কোন কোন পয়েন্ট ওই উদ্দীপকে উপস্থিত, কোন কোন পয়েন্ট অনুপস্থিত। যদি দেখো যে সবগুলোই উপস্থিত, সেই ক্ষেত্রে বলবা যে হ্যাঁ সমগ্র ভাব ফুটে উঠেছে বা রানার কবিতার সমগ্র চিত্রই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। আর যদি দেখো যে না এদের মধ্যে কেউ মিসিং আছে, তখন সেই ক্ষেত্রে তুমি বলবা যে না সমগ্রভাবে এখানে প্রতিফলিত হয় নাই, বেশিরভাগ ক্ষেত্রে এইটাই অ্যান্সার হয়। এবং তখন কোন কোন বিষয়টা অনুপস্থিত তুমি জাস্ট এইখান থেকে সেই বিষয়গুলোকে তোমার মতো করে ব্যাখ্যা করে দিয়ে দিবা। সো কি পয়েন্টগুলো হচ্ছে আমার এইগুলা, তার সাথে তোমার উদ্দীপক এবং কবিতার যে জ্ঞানটা আছে সেটাকে তুমি কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে তোমার গ এবং ঘর অ্যান্সারগুলোকে কমপ্লিট করতে পারবা। আর প্রথম যে কথাটা ছিল এই যে শ্রমজীবী মানুষের কাছে মানুষের মহত্বের বিবরণ যেটা, এটা তো হচ্ছে আমাদের কবিতার যে মূল কথাটা ছিল সেইটা। সো সেই ক্ষেত্রে যদি বলে মূল ভাবটা ফুটে উঠেছে কিনা, তাহলে যদি তুমি দেখো যে এখানে শ্রমজীবী মানুষের মহত্বের কথা বলা হয়েছে, তাহলে বলবো যে হ্যাঁ মূল ভাব ফুটে উঠেছে। আর যদি দেখো যে না এইখানে শ্রমজীবী মানুষের শুধু পরিশ্রমের কথা বলা হয়েছে অথবা এদেরকে শুধু অত্যাচার করা হচ্ছে এরকম কোনো একটা কথা বলা হয়েছে, বাট তাদের মহত্বের যেই বিষয়টা সেটা এখানে অনুপস্থিত, তাহলে সেক্ষেত্রে বলবা যে না এখানে মূল ভাবটা ফুটে ওঠে নাই। সো এই গেল হচ্ছে আমাদের প্রাইমারি আলোচনা। রানার নিয়ে আমাদের যদি প্রশ্নের উত্তর করতে যাই, তাহলে আমাদের যেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনারেল নলেজ থাকা দরকার সেগুলো নিয়ে কথাবার্তা। এখন আসো আমরা এই অধ্যায় রিলেটেড কিছু সৃজনশীল প্রশ্ন যেগুলো আমরা তোমাদের জন্য সিলেক্ট করেছি সেগুলোর অ্যান্সারগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। সো প্রথমে আমাদের যে উদ্দীপকটা রয়েছে সেটা হচ্ছে সান্তাহার রেল স্টেশনে সিগন্যালম্যান ফজু মিয়ার একমাত্র সন্তান অসুস্থ, তাই নিয়ে সে গতরাতে খুব ব্যতিব্যস্ত ছিল। এদিকে রাত ৩টায় বাংলার দূত ট্রেনটি স্টেশনের দিকে ধেয়ে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আন্তনগর ট্রেন এসে পড়লে সিগন্যাল না দেওয়ায় ট্রেন দুটি দুর্ঘটনায় কবলিত হয়। সো এইখানে আমরা একজন শ্রমজীবী মানুষের কাহিনী দেখতে পাচ্ছি যার সন্তান খুব অসুস্থ হয় এবং এই সন্তানের অসুস্থতার কারণে তাকে ব্যস্ত থাকতে হয়েছে সন্তানকে নিয়ে, যার কারণে সে তার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারে নাই, যার কারণে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে। খুবই ভালো কথা। তো এখন যখন আমি গতে আসতেছি, গতে বলছে যে উদ্দীপকে ফজু মিয়ার কার্যক্রমে ফুটে ওঠা দিকটি রানার কবিতায় কিভাবে বৈসাদৃশ্যে পরিণত হয়েছে তা ব্যাখ্যা করো। সো আমরা যদি এখানে হচ্ছে একটু খেয়াল করি যে উদ্দীপকে আমার হচ্ছে ফজু মিয়ার যে কার্যক্রমটা, ফজু মিয়ার কার্যক্রমটা কি, যে সে একজন শ্রমজীবী মানুষ, রানারও শ্রমজীবী মানুষ ছিল, আমরা মানছি এটা সমস্যা নাই। এখন সমস্যাটা হচ্ছে ফজু মিয়া তার উপর যে দায়িত্বটা অর্পণ করা ছিল সে হইল আমাদের সিগন্যালম্যান, তার পেশার নামই হচ্ছে সিগন্যালম্যান। তার কাজ হচ্ছে ট্রেনের এই যে যাতায়াতের যেই সময়টা সেই সময়টাতে সিগন্যালকে নিয়ন্ত্রণ করা, কোন ট্রেন কোন লাইন দিয়ে আসবে, কোনটা কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে গেলে এদের ভেতর মারামারি হবে না, সেই জিনিসটাকে কন্ট্রোল করা। কারণ সে তার সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেটার কারণে আলটিমেটলি দুইটা ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সো এখানে আমরা মূল যে বিষয়টার উপর ফোকাস করতে পারি সেইটা হইল দায়িত্বে অবহেলা। দায়িত্বে অবহেলা। সুতরাং যদি বৈসাদৃশ্যের কথা বলে, বৈসাদৃশ্যটা অবশ্যই হচ্ছে আমার দায়িত্বে অবহেলার যে বিষয়টা সেটাকেই ফোকাস করবে। তারপরে তুমি কি করবা, তুমি হচ্ছে নর্মালি আমরা যেটা করি যে আমার মূল কবিতায় যেটা ছিল সেই মূল কবিতার কিছু এক্সাম্পল নিয়ে আসি আমরা, বা সেখান থেকে দরকারি যে তথ্যগুলো সেইগুলোকে নিয়ে আসি, তার সাথে উদ্দীপকের একটা কম্প্যারিজন দেখাই। সো মূল কবিতাতে আমরা যে রানারের দায়িত্বশীলতা সেটাকে কিভাবে দেখতে পাই, আমরা দেখেছি যে রানার কবিতায় রানারের পিঠে যে বোঝা ছিল, তার যে খবর অথবা তার যে টাকার বোঝা অথবা চিঠির বোঝা যেইটাই বলি, সেইটা নিয়ে সে অবিরাম ছুটে চলে এবং এই ছুটে চলার মাঝখানে সে কোনো কিছুকেই ভয় পায় না, সে দস্যুর ভয়কে ভয় করে না, সে রাতের আঁধারকে ভয় করে না, সে একা ছুটে চলাকে ভয় করে না, তার প্রিয়া শয্যায় একা বিনিদ্র রাত জাগতেছে, কিন্তু সেই দিকেও তার আসলে মনোযোগ দেওয়ার ওই পরিমাণ সময় নাই, কারণ আলটিমেটলি তার উপর যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটাকে তাকে ঠিকঠাকভাবে পালন করতে হবে। সো এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্ধকার রাত, ডাকাতের ভয়, প্রিয়ার কান্না ভেজা চোখ, কোনো কিছুই কিন্তু আমাদের রানারকে তার দায়িত্ব থেকে টলাইতে পারে নাই। কিন্তু
এখানে ফজু মিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, ফজু মিয়ার ক্ষেত্রে কিন্তু তার সন্তানের অসুস্থতা তাকে দায়িত্ব পালন করতে বাধা দিয়েছে, তার দায়িত্বের ভেতরে কিছু ঘাটতির কারণ হিসেবে দেখা দিয়েছে। সো এই যে দুইটা বিষয় আমরা রানারের ক্ষেত্রে দেখছি যে এতগুলা বাধা থাকা সত্ত্বেও সে তার দায়িত্ব পালনে খুবই নিষ্ঠাবান ছিল, কিন্তু ফজু মিয়ার ক্ষেত্রে ঘটনাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে এবং এইটার কারণেই আমরা আলটিমেটলি বলতেছি যে এদের ভেতরে বৈসাদৃশ্যের বিষয়টা হইল দায়িত্বের প্রতি অবহেলার যে বিষয়টা থাকে সেইটা। ওকে, এরপরে ঘ নাম্বারে আমাকে জিজ্ঞেস করছে যে রানারের সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মানিয়েছে, রানার কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। অর্থাৎ এইখানকার যে বিষয়টা বলা হচ্ছে সেটা বুঝতে হয়তো একটু কঠিন লাগতে পারে। মূল বিষয়টা হচ্ছে রানারের সংসার ভাবনা। যেটা রানারের সংসার ভাবনাটা কি, যে রানার কিন্তু একজন অভাবী মানুষ, তার সংসারে অভাব, এবং সে যে চাকরিটা করে সেই চাকরিটা থেকে যে সে যে যৎসামান্য বেতনটা পায় সেটার উপর বেস করেই কিন্তু তার সংসারটা চলে। সো সে যদি তার দায়িত্ব অবহেলা করে তাহলে হয়তো তার কাজটা হারাতে হবে, এবং কাজ যদি না থাকে সেই ক্ষেত্রে তার যতটুকু আয় আছে সেই আয়টাও বন্ধ হয়ে যাবে, এবং তখন কিন্তু তার সংসার নিয়ে, তার স্ত্রীকে নিয়ে সে কিন্তু অভাবের মুখে পতিত হবে, তার জীবন আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো এইখানে রানার যে কাজ করছে এবং সে যে তার দায়িত্বের ব্যাপারে অনেক বেশি নিষ্ঠাবান, এটার পেছনের কারণটা কিন্তু মূলত এইটাই যে সে তার সংসারটাকে ভালোবাসে, সে তার সংসারটাকে টিকিয়ে রাখতে চায়, এবং এই সংসারকে ঠিক রাখার জন্যই তার এত বেশি পরিশ্রম, এত বেশি ত্যাগ স্বীকার, এত বেশি ছুটে চলা। কিন্তু ফজু মিয়ার ক্ষেত্রে যেই বিষয়টা আমরা দেখছি যে ফজু মিয়াও তার সংসারকে খুবই ভালোবাসে, এবং তার এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য বা তার সন্তানের হচ্ছে সুচিকিৎসার জন্য সে কাজে কিছুটা অবহেলা করেছে। কিন্তু এটার কারণে কি হয়েছে দেখো, দুইটা ট্রেনের ভেতর মারাত্মক একটা সংঘর্ষ হয়েছে, এবং যেটার কারণে ফজু মিয়াকে জবাবদিহির সম্মুখীন হতে হবে, এবং তাকে হয়তো এটা ডিপেন্ড করে যে কোন ধরনের মানুষ হ্যান্ডেল করতেছে, বাট এখানে ফজু মিয়ার চাকরি হারানোর একটা সম্ভাবনা থাকে। কারণ তোমাকে যে কাজটা আমি দিছি তুমি সেই কাজটা ঠিকঠাক মতো করো নাই, এবং তোমরা দিয়ে যদি আমার কাজ না হয় তোমার আমি অবশ্যই রিপ্লেস করব, এরকম একটা অপশন আমি খুঁজতেই পারি। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফজু মিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা, সেইখানে তার সংসারের প্রতি ভালোবাসা আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু তার সংসারের প্রতি ভালোবাসা থাকার কারণে সে যে তার দায়িত্ব অবহেলা করলো, এটার কারণে কিন্তু আলটিমেটলি যে পরিণতিটা আসবে সেই পরিণতিটা ফজু মিয়াকেও ভোগ করতে হবে, তার পরিবারকেও ভোগ করতে হবে। সুতরাং আমরা সার্বিক আলোচনার প্রেক্ষিতে যে বিষয়টার যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হইল যে রানারের যে দায়িত্বশীলতা সেইটা কিন্তু তার পেছনের মূল প্রেরণাটা হচ্ছে সংসারের প্রতি তার যে প্রচণ্ড ভালোবাসা, এইটাই। সো সংসারকে টিকিয়ে রাখার জন্যই সে তার কাজকেও অনেক বেশি ভালোবাসে এবং কাজটাকে অনেক বেশি সিরিয়াসলি নিয়েছে। কিন্তু ফজু মিয়া এখানে একটু ভুল করে ফেলেছে, যেটার কারণে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, এবং এটার কারণে ফজু মিয়াকে কিন্তু আলটিমেটলি কোনো একটা নেগেটিভ পরিণতির দিকে হয়তো যাওয়া লাগতে পারে। সো সবকিছুর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে রানারের যে সংসার ভাবনা সেটা অবশ্যই ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি অর্থপূর্ণ, এবং বেশি কি বলবো যে গভীর। ওকে, সো রানার কবিতার আলোকে আমরা মন্তব্যটাকে এইভাবে বিশ্লেষণ করলাম, আমি আমার মতো বললাম, তোমরা তোমাদের মতো সাজাই নিবা, মূল ভাবনাটা সেম। এরপরে আমাদের আরেকটা সৃজনশীলের দিকে যদি আমরা একটু আগাই, সেকেন্ড সৃজনশীলে আমরা দেখছি যে এখানে মোটামুটি সিমিলার একটা উদ্দীপক, যে শফিক ঢাকায় একটা কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তার ডিউটি, সারা রাত কোম্পানির মালামালের পাহারাদারির গুরু দায়িত্ব সে বিশ্বস্ততার সাথে পালন করে, 6 মাস পর পর সে ছুটিতে বাড়ি আসে, এদিকে তার স্ত্রী সন্তানেরা তার পথ চেয়ে বসে থাকে কবে সে ফিরবে, স্বামীর কথা ভাবতে ভাবতে তার স্ত্রীর কত নির্ঘুম রাত কাটে। ওকে, সো রানারের সাথে এর মোটামুটি অনেকখানি সাদৃশ্য রয়েছে। ওকে, সো এখন আমরা দেখি গতে কি বলতেছে। গতে বলতেছে যে উদ্দীপকে শফিকের স্ত্রীর মধ্যে রানার কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তাহলে এইখানে কিন্তু শফিকের সাথে আমার মিল জানতে চাই নাই, আমার এইখানে জানতে চাইছে অন্য আরেকটা পয়েন্টে, কোথায় শফিকের স্ত্রীর সাথে রানারের স্ত্রীর যে বিষয়টা সেইটা। সো শফিকের স্ত্রীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে তার স্ত্রী এবং সন্তানেরা তার পথ চেয়ে বসে থাকে, সে তার দায়িত্ব পালনের জন্য দূরে শহরে কাজ করে, এবং তার স্ত্রী সন্তান বাসায় বসে বসে তার প্রতীক্ষায় দিন কাটায়। সো এই যে স্বামীর প্রতি প্রতীক্ষার যে বিষয়টা, এই একই বিষয় আমরা রানারের স্ত্রীর ভিতরেও কিন্তু দেখতে পাই। তার স্বামী তার দায়িত্ব পালনের জন্য তার কাছে যেই চিঠিগুলো রয়েছে, যে মানি অর্ডারগুলো রয়েছে, সেইটা জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য রাতের বেলা দৌড়াচ্ছে, এবং তার স্ত্রী একা শয্যায় বিনিদ্র রজনী যাচ্ছে, সে তার স্বামীর প্রতীক্ষা করে না ঘুমিয়ে সারা রাত ধরে জেগে থাকছে।
সো এই যে স্বামীর প্রতি প্রতীক্ষার যে বিষয়টা, স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের যে বিষয়টা, সেই দিক থেকে কিন্তু আমাদের এইখানকার শফিকের স্ত্রী এবং রানারের স্ত্রী ২ জনের ভেতরেই সাদৃশ্য বিদ্যমান। তাহলে রানার কবিতায় যদিও আমাদের রানারের স্ত্রীর কথা এক লাইনেই উল্লেখ করা হয়েছে, কিন্তু আ আ সুকান্ত ভট্টাচার্যের মুন্সিয়ানাটা দেখো যে এই একটা লাইনে উনি রানারের যে স্ত্রী তার যে ভালোবাসার গভীরতা সেটাকে কিন্তু অনেক স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এবং সেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে রানারের স্ত্রীর হয়তো রানারের প্রতি কিছুটা অভিমান কাজ করে, তার প্রতি কিছুটা কমপ্লেনও হয়তো থাকতে পারে, কিন্তু স্বামীর প্রতি তার যে ভালোবাসাটা সেটা কিন্তু কখনোই মলিন হয় না। সে যখন জানছে যে তার স্বামী দূর দূরান্তে ছুটে চলছে, তখন কিন্তু সে তার স্বামীর চিন্তায় বিনিদ্র রজনী যাপন করছে। একই রকমভাবে এইখানে শফিকের স্ত্রী এবং তার সন্তানেরা শফিকের আশায়, তারা জানে যে তাদের বাবা অথবা তাদের স্বামী শহরে কাজ করছে এবং তাকে এই দায়িত্বটা পালন করতে হবে তাদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু তারা তার জন্য প্রতীক্ষা করে বসে আছে। সো এই যে স্বামীর প্রতি ভালোবাসা এবং তার প্রতি প্রতীক্ষার যে বিষয়টা, সেই দিক থেকে আমরা বলতে পারি যে রানারের স্ত্রী এবং শফিকের স্ত্রী ২ জনের মধ্যে মিল বিদ্যমান। সো মূল বিষয়টা হইলো এইখানে আমরা নিচেই একটু লিখি। গতে যে মূল বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে স্বামীর জন্য প্রতীক্ষা। ওকে, ওকে। এখন যদি আমরা ঘর দিকে তাকাই, এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের শফিক রানার কবিতার রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। সো দেখো, গ নাম্বারে আমাকে যেই জিনিসটার উপর ফোকাস করতে বলছিল সেটা থেকে ঘতে এসে ফোকাসটা টোটালি সরিয়ে নিছে এবং এইখানে আমাকে শফিকের সাথে রানারের যে কম্পারিজনটা সেটা দেখাইতে বলা হচ্ছে। সো আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, উদ্দীপকে আমরা দেখি যে উদ্দীপকের শফিকের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সে তার কাজকর্ম করে। ওকে, আমরা রানারের ক্ষেত্রেও দেখেছি যে রানারের যেই কাজটা সেটাও কিন্তু বেসিক্যালি তার হচ্ছে সন্ধ্যা থেকে, মানে রাতের বেলায় সে দৌড়াদৌড়ি করতেছে হাতে হারিকেন নিয়ে এবং পিঠে হচ্ছে তার খবরের বোঝা নিয়ে। সো সেও রাতের বেলায় কাজ করতেছে এবং তারপরে বলা হচ্ছে যে সারা রাত সে কোম্পানির মালের পাহারাদারি করে। ওকে, ভালো কথা। আর ৬ মাস পর পর সে ছুটিতে বাড়ি আসে। সো এইখানে শফিক এবং রানারের মধ্যে কিন্তু অনেকখানি মিল বিদ্যমান। কোন কোন বৈশিষ্ট্যের দিক থেকে মিল বিদ্যমান, আমরা একটু যদি এই বৈশিষ্ট্যের তালিকার দিকে আবার একটু আসি। যে শফিক পরিশ্রমী, অবশ্যই পরিশ্রমী। শফিক কি দায়িত্বশীল? হ্যাঁ, অবশ্যই দায়িত্বশীল। শফিক কি অক্লান্ত? মোটামুটি অক্লান্ত, কারণ সে সারা রাত জেগে দায়িত্ব পালন করছে এক্সাক্ট রানারের মতোই। সো তাকে আমরা অক্লান্ত বলতে পারি। শফিক কি সময়নিষ্ঠ? সময়নিষ্ঠার ব্যাপারটা এখানে অত বেশি স্পষ্ট না, কারণ সে তার দায়িত্বটাকে পালন করতেছে, মালামাল পাহারা দিচ্ছে, কিন্তু এখানে সময় মতো যে তাকে এই জিনিসটা পৌঁছায় দিতে হবে, এই জিনিসটা তার ভেতর অনুপস্থিত। সো আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো থেকে এইখানে আসতে যাই, তাহলে ঘতে আমরা দেখতে পাবো যে হচ্ছে এখানে অমিলের যেই বিষয়গুলো রয়েছে, অমিলের প্রথম বিষয়টা হচ্ছে সময় নিষ্ঠার যে বিষয়টা, এই বিষয়টা উদ্দীপকের শফিকের ভেতর অত বেশি স্পষ্টভাবে আসে নাই। এরপরে সেকেন্ড যে বিষয়টা, শফিক কি সৎ? হ্যাঁ, অবশ্যই সৎ। শফিক কি অভাবী? অভাবের বিষয়টা বলা নাই, বাট আমরা ধরে নিলাম যে সে অভাবী। শফিক কি ত্যাগী? হ্যাঁ, সে ত্যাগ স্বীকার করতেছে। এরপরে হচ্ছে প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক থেকে বঞ্চিত, এই কথাটাই স্পষ্টভাবে বলা নাই। শফিক কি গতিশীল? না। সো এখান থেকে আমরা হচ্ছে আরেকটা অমিল পাইলাম, সে হচ্ছে শফিকের মধ্যে গতিশীলতার যে বিষয়টা সেই জিনিসটা নাই। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে এইখানে তোমরা এইখানে একটু খেয়াল করো যে আমাকে মূল কথা যখন বলছে তখন কিন্তু শ্রমজীবী মানুষের যে মহত্বের বিষয়টা বলছে সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। সো এইখানে আমাদের শফিকের ভেতরে তার যে মহত্বের বিষয়টা, তার যে হচ্ছে সে কতখানি ত্যাগ স্বীকার করতেছে সেই জিনিসটা একটু প্রচ্ছন্নভাবে রানারের তুলনায় একটু কমভাবে ফুটে উঠছে। কিভাবে? কারণ শফিক কিন্তু এই যে ৬ মাস পর পর একবার করে ছুটি পাচ্ছে। সো শফিকের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শফিক ছুটি পায়, এটা হচ্ছে শফিকের একটা সুবিধা। ওকে, কিন্তু আমরা যদি রানারের দিকে তাকাই তাহলে আমরা রানারেরটা লাল দিয়ে লিখি যে শফিক একটু ছুটি পাইতেছে মাঝে মাঝে, কিন্তু রানারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রানারের যে ছুটে চলা সেটা কিন্তু নিরন্তর। রানারের ছুটে চলা নিরন্তর, অর্থাৎ রানারের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই দেখি নাই যে সে তার কাজটাকে বন্ধ রেখে তার পরিবারকে সময় দিচ্ছে অথবা তার নিজেকে সময় দিচ্ছে অথবা এরকম কোনো কিছু করতেছে। সো রানারের নিজের জন্য সময় কিন্তু একেবারেই নাই।
কিন্তু উদ্দীপকের শফিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শফিকের ক্ষেত্রে তার পরিবারকে দেওয়ার জন্য সে কিছুটা সময় বের করতে পারতেছে। সো এই যে মোটামুটি সময়নিষ্ঠার যে বিষয়টা সেই জিনিসটা থেকে অমিল, গতিশীলতার বিষয়টা থেকে অমিল, এবং শফিক মাঝে মাঝে ছুটি পায় কিন্তু রানারের যে ছুটির বিষয়টা সেটা একেবারে অনুপস্থিত। সো এই বিষয়গুলোকে যদি আমরা কম্পারেটিভলি বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে যে সিদ্ধান্তটাতে আসতে পারি সেটা হচ্ছে উদ্দীপকের শফিক আমাদের রানার কবিতার রানারের পরিপূর্ণ প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে নাই। প্রতিচ্ছবি মানে কি? তুমি আয়নার সামনে যদি দাঁড়াও তাহলে আয়নার সামনে তুমি তোমার নিজেকেই দেখতে পাও। সো আয়নার সামনে তুমি দাঁড়ানোর পরে যদি দেখো যে তোমার হচ্ছে মুখমণ্ডলটা দেখা যাচ্ছে বাট তোমার কানটা ওইখানে অনুপস্থিত, অথবা তোমার নাকটা একটু ঢেপসে গেছে, তাহলে তুমি কি এটাকে তোমার প্রতিচ্ছবি বলবা? কখনোই বলবা না। সো এইখানেও ঘটনাটা ওই রকমই হচ্ছে যে আয়নার সামনে দাঁড়াইছে দুইজন, আমি শফিক এবং রানার দুজনকে আয়নার সামনে মুখোমুখি দাঁড় করাইছি, কিন্তু করানোর পরে দেখা যাচ্ছে যে রানারের যেইখানে মাথা আছে আমাদের শফিকের মাথাটা সেখান থেকে একটু বাঁকা হয়ে গেছে, অথবা রানারের যেইখানে হাতটা আছে সেই হাতটা হয়তো রানারের দুইটা হাত আছে, শফিকের হয়তো একটা হাত। সো এরকম করে আমরা কম্পারেটিভলি দেখতেছি যে না, আসলে পরিপূর্ণভাবে আমরা এইখানকার যে শফিক ক্যারেক্টারটা আছে তাকে রানারের প্রতিচ্ছবি হিসেবে আসলে দাঁড় করাইতে পারি না। ওকে, সো এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনের দিকে আগাই, নেক্সট কোশ্চেনে আমাকে দুইটা দৃশ্যকল্প দিয়ে দেওয়া হয়েছে, এবং এই দুইটা দৃশ্যকল্পের মধ্যে প্রথম যে দৃশ্যকল্পটা আছে সেইখানে বলা হচ্ছে যে রহিম মিয়া বর্গা চাষী এবং রাত দিন পরিশ্রম করে ফসল ফলিয়েও সে তার ফসলের ন্যায্য অংশ পায় না। ওকে, জমির মালিক জোর করে বেশি ফসল নিয়ে নেন, এতে রহিমের মন দুঃখ ভারাক্রান্ত হয়। সো এইখানে আমাদের যেই বিষয়টা ফুটে উঠতেছে সেইটা হচ্ছে বেসিক্যালি আমাদের শ্রমজীবী মানুষের দায়িত্বশীলতার যে বিষয়টা সেইটা, এবং তাদের ওপর শোষণ বঞ্চনা থাকার কারণে তারা যে দুঃখের শিকার হচ্ছে সেই বিষয়টা। সো আমাকে যখন দৃশ্যকল্প একের কথা বলা হচ্ছে যে দৃশ্যকল্প একের সাথে রানার কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো, তাহলে এইখানে আমরা বলতে পারি যে শ্রমজীবী মানুষ যারা ছিল তাদের যে দায়িত্বশীলতা এবং দুঃখবোধ সেইটা। সো এখানে মূল বিষয়টা হইল শ্রমজীবী মানুষের দায়িত্বশীলতা এবং সেকেন্ড যে জিনিসটা এখানে ফুটে উঠছে সেটা হচ্ছে তাদের যে দুঃখবোধটা সেইটা। অথবা তুমি এখানে শোষণ বঞ্চনা এই কথাগুলোকেও ইউজ করতে পারো। ওকে, সো রানার কবিতার সাথে রানারের যেই বৈশিষ্ট্যটা ছিল যে সেও শ্রমজীবী মানুষ হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এবং আমাদের এইখানে যে রহিম মিয়া বর্গা চাষী ছিল সেই কিন্তু পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, এবং এইখানে তার দায়িত্বশীলতার বিষয়টাই স্পষ্ট হয়ে ওঠে। এবং আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে রানারও কিন্তু তার প্রাপ্য সম্মান পায় নাই, সে তার প্রাপ্য পারিশ্রমিক প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছে, এবং আমাদের এইখানে যে রহিম মিয়া রয়েছে সেই রহিম মিয়াও কিন্তু তার প্রাপ্য সম্মান প্রাপ্য পারিশ্রমিক এগুলো থেকে বঞ্চিত হয়েছে, এবং যার কারণে তাকে একটা দুঃখ ভারাক্রান্ত জীবন কাটাইতে হচ্ছে এবং সে শোষণ বঞ্চনার শিকার হয়েছে। সো ওভারঅল আমাদের মোটামুটি এই কয়েকটা বিষয় থেকে আসলে এদের ভেতরে মিল বিদ্যমান, এবং সেই জিনিসটাকে তোমরা তোমাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবা। ধরো রানারের ক্ষেত্রে যদি বলো, রানারের ক্ষেত্রে কি বলবা যে রানার হচ্ছে রাত জেগে পরিশ্রম করে, সে পর্যাপ্ত বেতন পায় না, তার প্রিয়া শয্যায় একা রাত জাগে, সে দস্যুর ভয় উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ রাতের অন্ধকার সবকিছুকে উপেক্ষা করে তার দায়িত্বটাকে পালন করে, কিন্তু সেইটার বিনিময়ে সে যে টাকা পয়সা বা বেতনটা পায় সেইটা দিয়ে সে সচ্ছল জীবনযাপন করতে পারে না, বরং তার ঘরেতে অভাবের কালো ধোঁয়ায় যেন আচ্ছন্ন হয়ে থাকে। সো এই যে রানারের বৈশিষ্ট্যগুলোকে তুমি এখানে উল্লেখ করলা, তারপরে এখানেও দেখাইলা যে একই রকম ভাবে আমাদের এখানে যে রহিম মিয়া রয়েছে সেই রহিম মিয়া খুবই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, কিন্তু আলটিমেটলি সে যতই পরিশ্রম করুক তার পরিশ্রমের বেশিরভাগ ফলটা আমাদের ভোগ করে হচ্ছে আমাদের জমির মালিক। সো রহিম পরিশ্রম করতেছে রহিম, বাট আলটিমেটলি এটার ফল ভোগের অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। সো এইটার কারণে আমরা বলতে পারি যে রানারের সাথে এদের এই বিষয় থেকে সাদৃশ্য রয়েছে। ওকে, এরপরে যখন আমার ঘতে আসলাম, ঘতে বলতেছে যে দৃশ্যকল্প 2 এর আবুল মিয়ার মতো সুবিধা পেলে রানারের জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ থাকতো, মন্তব্যটি বিশ্লেষণ করো। সো আমরা প্রথমে একটু উদ্দীপকটা করি যে দৃশ্যকল্প 2-তে বলা হচ্ছে যে আবুল মিয়া একটা দোকানের কর্মচারী, নিয়মিত বেতন পান, থাকা খাওয়া সহ কোনো সমস্যা হয় না, মালিক প্রতি বছর বেতন বৃদ্ধি করেন, সে সততা ও পরিশ্রমের সাথে কাজ করে। তাহলে এইখানে যে জিনিসগুলো আমার পজিটিভ সেইটা হচ্ছে বেতন সে নিয়মিত পাইতেছে, সো টাকা পয়সার যে বিষয়টা সেইখান থেকে খুব বেশি প্রবলেম নাই।
দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে থাকা খাওয়া কোনো সমস্যা হইতেছে না। এরপরে কি হচ্ছে প্রতি বছর বেতন বৃদ্ধি করতেছে। সো বার্ষিক একটা ইনক্রিমেন্টও আছে, যেটার কারণে সে আগের বছর যেই পরিমাণ স্বচ্ছন্দে জীবনযাপন করত, পরের বছর তার থেকে হয়তো আরেকটু বেটার লাইফস্টাইলের দিকে আগাইতে পারতেছে। সো বছর, বছর তার জীবনমানের উন্নতি হচ্ছে। এরপরে সেও সততা ও পরিশ্রমের সাথে কাজ করতেছে। সো এইখান থেকে কোনো ঝামেলা নাই। আমাদের রানারও সৎ এবং পরিশ্রমী ছিল, আমরা এইটা জানি। এখন তাইলে কথা হইলো যে যদি আমাদের রানারের ক্ষেত্রে রানার এই সুবিধাগুলো পাইতো যে সে নিয়মিত বেতন পাচ্ছে, তার বেতনের বৃদ্ধি হচ্ছে এবং তার থাকা খাওয়াতে সমস্যা হচ্ছে না, তার ঘরে অভাব নাই, এই বিষয়গুলো যদি হইতো তাহলে রানারের জীবনটা কিরকম ভাবে পরিবর্তিত হইতে পারতো, এই জায়গাটাতে আমাকে ফোকাস করতে হবে। সো এই জায়গাতে যদি আমরা ফোকাস করতে যাই তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে রানার যদি উদ্দীপকের যে কর্মচারী তার মতো সুযোগ সুবিধা পাইতো তাইলে কি হইতো, রানারের যে ঘরের অভাব সেই ঘরের অভাব নিয়ে তাকে কষ্ট পাইতে হইতো না। সে তার প্রিয়াকে একা শয্যায় বিনিদ্র রজনী জাগতে হইতো না। সে হয়তো কিছুটা ছুটি পাইতো এবং এই ছুটির সময়টা সে তার পরিবারকে দিতে পারত। এরপরে হচ্ছে তাদের যে কঠোর জীবন কঠোর যে হচ্ছে পরিশ্রমের বিষয়টা, তাদের জীবনের যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটা হয়তো অনেকখানি কমে যেত। সো ওভারঅল রানারের জীবনটা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হইতে পারত। অর্থাৎ রানারের যে হচ্ছে দুঃখ দুর্দশাপূর্ণ জীবন, সেই দুঃখ দুর্দশাপূর্ণ জীবনটা আল্টিমেটলি এত দুঃখ দুর্দশায় পরিপূর্ণ থাকতো না, বরং সেইখান থেকে সে একটা সুখী সমৃদ্ধি হ্যাপি লাইফ কাটাইতে পারতো। সো এই যে যেই ধরনের পজিটিভ পরিণতি হইতে পারতো সেই বিষয়টাই আমাকে এখানে আমার মতো করে ব্যাখ্যা করতে হবে। এবং তারপরে যেহেতু এই সুবিধাগুলো পাইলে রানারের জীবনটা আসলেই সমৃদ্ধময় হইতে পারতো, সুতরাং আমি কি করব যে এই মন্তব্যটা অবশ্যই সঠিক বা যথার্থ। সো সেইটার পক্ষে আমি আমার কথাটাকে, আমার যুক্তিটাকে দাঁড় করাই দিব। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের এই সৃজনশীল প্রশ্ন নিয়ে কথাবার্তা। দেখো এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখতেছিলাম প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকম ঘটনাকে ইঙ্গিত করা হচ্ছে, কিন্তু যেই জিনিসটা কমন সেই জিনিসটা হচ্ছে যে রানার এবং তার যে জীবন সংগ্রামের বিষয়টা সেইটা। সো আবারও তোমাদেরকে স্মরণ করাই দিই যে আমাদের এই মূল কবিতাতে যে বিষয়টার উপর ফোকাস করা হয়েছিল সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের মহত্ব, তাদের যে জীবন সংগ্রাম এবং সেটার কারণ এই জীবন সংগ্রামের মধ্যেও তারা যে আসলে বঞ্চনার শিকার হচ্ছে সেই জিনিসটা। এবং এই মূল বিষয়টা যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার সৃজনশীল যেই দিক থেকেই আসুক আলটিমেটলি তুমি একটা সিদ্ধান্তের দিকে আগাইতে পারবা, তাই না? ওকে, সো আমরা নেক্সট প্রশ্নের দিকে আগাই। বলা হচ্ছে দিন নেই রাত নেই, হাড় ভাঙা পরিশ্রমের শেষ নেই, বৃষ্টি হোক বা রোদ হোক, কাজ করি সারাক্ষণ, তবেই মিলে মজুরি, যার ফলে দুমুঠো অন্ন খেতে পারি, এ দেহে যতদিন আছে প্রাণ ততদিন করে যাব আমি সত্যের জয়গান। সো গ নাম্বারে যখন আমরা আসতেছি, গ নাম্বারে বলা হচ্ছে, আচ্ছা এইখানে কি বলছে সেটা আগে একটু দেখি। সাধারণত কবিতা হইলে আমাদের একটু বুঝতে কষ্ট হয়। সো প্রথমে বলা হচ্ছে দিন নেই রাত নেই, হাড় ভাঙা পরিশ্রমের শেষ নেই, রাত দিন এক করে কাজ করতেছি, বৃষ্টি হোক রোদ হোক, কাজ করি সারাক্ষণ, তবেই মিলে মজুরি। আমার বৃষ্টি হোক বাদলা হোক, রোদ হোক বৃষ্টি হোক, শীত হোক গরম হোক, কোনো কিছু দেখার আমার টাইম নাই, স্কোপ নাই, মানে দেখার আমার সেই সুযোগটাই নাই। কারণ আমি যদি কাজ না করি তাহলে আমি মজুরি পাবো না, দিনমজুর। সো আলটিমেটলি আমাকে এই যত রকম প্রাকৃতিক দুর্যোগই থাক আমাকে কাজ করে যেতে হচ্ছে, যেটা রানারের ক্ষেত্রে আমরা দেখছি। রাতের অন্ধকার হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, কোনো কিছুই আসলে তাকে আটকাইতে পারে না, তার কাজটা তাকে করে যেতে হয়। এরপরে তবেই মিলে মজুরি, যার ফলে দুমুঠো অন্ন খেতে পারি। ওই যে কাজ করব, তারপরে আমি যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়েই আলটিমেটলি আমার অন্ন বস্ত্র সংস্থানের যে ব্যবস্থা সেইটা হবে। এ দেহে যতদিন আছে প্রাণ ততদিন করে যাব আমি সত্যের জয়গান। সো এখানে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে যে যতদিন আমার দেহে প্রাণ আছে, যতদিন আমার জীবন রয়েছে, ততদিন আমি কি করব, যে এই যে আমি পরিশ্রম করতেছি সেইখানে তো আমি সৎ। সো এই যে সততার যে জয়গানটা সেটাই আমি করে যাব। আমি যতই পরিশ্রম করি এবং যতই অভাবের ভেতরে জীবন কাটাই, আমি অন্যকে বঞ্চিত করি নাই, আমি আমার দায়িত্বটাকে ঠিকঠাক পালন করছি। সো আমার জায়গা থেকে আমি সৎ, আমি নিষ্ঠাবান। এবং এই জিনিসটা যে সত্য এটার ভেতরে আমার যে হচ্ছে সত্যের যে স্পৃহাটা সেইটা আমার ভেতরে বিদ্যমান, সেইটার কারণে আমি সারা জীবন সত্যের জয়গান করে যেতে পারবো। সো গ নাম্বারে এসে বলল যে উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে রানার কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি কি। দেখো এখানে পুরা উদ্দীপকটার কথা জানতে চাই না, এখানে আমার কোন জায়গাটার কথা জানতে চাইছে, উদ্দীপকের শেষ যে দুইটা চরণ রয়েছে সেইটা। সো এইখানে আমাদের শেষ যে দুইটা চরণ সেইখানে যদি তাকাই তাহলে মূল বিষয়টা হচ্ছে যে শ্রমজীবী মানুষের জয়গান গাওয়া হয়েছে। এখানে যে ওপরে শ্রমজীবী মানুষের তাদের পরিশ্রমের একটা বিবরণ দেওয়া হয়েছে। সো এইখানে হচ্ছে শ্রমজীবী মানুষের পরিশ্রমের বিবরণ। আর এইখানে কি করা হয়েছে, এই পরিশ্রমের
বা তাদের যে কষ্ট, সেই কষ্টটার জয়গান গাওয়া হয়েছে এবং তাদের যে নিষ্ঠা বা হচ্ছে যে সততা, সেই সততাটাকে উল্লেখ করা হয়েছে। ওকে, সো উদ্দীপকের শেষ দুইটা চরণের সাথে আমরা যদি রানার কবিতার মিলটার দিকে তাকাইতে যাই, তাইলে আমরা বলতে পারি যে উদ্দীপকের শেষ দুই লাইনে আমাদের শ্রমজীবী মানুষের পরিশ্রমের যে বিবরণটা, সেই পরিশ্রমের সাথে তাদের যে সততার সাথে কাজ করে যাওয়া, নিষ্ঠার সাথে কাজ করা, তাদের কর্মমুখী হওয়ার যে প্রবণতাটা, সেই জিনিসটাকেই আসলে ফোকাস করা হয়েছে। সো আবারও আমরা রানার কবিতার দিকে একটু ফেরত যাই। রানার কবিতা তো আমরা দেখছি কি, যে রানার ছিল সৎ, রানার ছিল নিষ্ঠাবান, রানার ছিল পরিশ্রমী, রানার ছিল দায়িত্বশীল, রানার ছিল হচ্ছে ত্যাগী, এবং রানার অভাবী ছিল, কিন্তু সে তার দায়িত্বে কখনো অবহেলা করে নাই, সে সততার ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে নাই। একই ঘটনা আমরা এইখানেও দেখতে পাই যে আমাদের এইখানে যারা কাজ করতেছে তাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ আছে। রানার যেরকম রাতের অন্ধকার, প্রাকৃতিক দুর্যোগ সবকিছুকে উপেক্ষা করে কাজের দিকে আগায় যায়, তো এইখানেও তারা কি করতেছে, তারা তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেইগুলোকে ফেস করে তাদের কাজটা কন্টিনিউ করতেছে, এবং আলটিমেটলি দিন শেষে তারা তাদের যে সততার সাথে কাজ করে যাওয়ার যে বিষয়টা, সেইটারই জয়গান গাচ্ছে। সো আর মূল যে বিষয়টা এখানে দরকারি, সেইটা হইলো এই শ্রমজীবী মানুষের পরিশ্রম এবং তাদের সততা এবং নিষ্ঠার যে জয়গানটা, সেইটা। সো গ আমাদের ডান। ঘতে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ রানার কবিতার মূল ভাবের বহিঃপ্রকাশ, মন্তব্যটা বিশ্লেষণ করো। সো উদ্দীপকের শেষ দুই লাইন তো আমার হচ্ছে গতে চলে গেল, তাহলে এই শেষ দুই লাইন বাদে ওপরের দিকে আমার যে দুইটা লাইন রয়েছে, সেই দুইটা লাইন এখানে হচ্ছে আমার বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে সেই প্রথম দিককার যে দুইটা লাইন, সেই দুইটা লাইনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখো এখানে কোন কোন বিষয়টা ফুটে উঠছে। এই জায়গাটাতে কোন কোন বিষয়টা ফুটে উঠছে, এখানে আমাদের ফুটে উঠছে হচ্ছে ত্যাগের যেই বিষয়টা, ত্যাগ, এরপরে হচ্ছে আমাদের পরিশ্রম, এরপরে হচ্ছে আমাদের যে দায়িত্বশীলতার বিষয়টা, সেইটা দায়িত্বশীলতা, এবং আমাদের শ্রমজীবী মানুষের যে মহত্ব, আলটিমেটলি তারা দিনরাত এক করে পরিশ্রম করতেছে এবং তার ফলে মজুরি পাইতেছে, সেই মজুরি থেকে তারা হচ্ছে দুবেলার অন্নের সংস্থান করতে পারতেছে। সো এখানকার যে বিষয়টা, সেই জিনিসটা তো তাদের আসলে মহত্বটাকেই ফুটিয়ে তোলে, যে তারা যে পারিশ্রমিকটা পাচ্ছে অথবা যতটুকু তাদের ইনকাম হচ্ছে, ততটুকু দিয়ে তাদের অভাব আসলে মিটতেছে না। ওই যে দুমুঠো অন্ন খেতে পারি, সো তারা বিলাসী জীবনযাপন করতে পারতেছে না, তাদের জাস্ট খাওয়া পড়ার খরচটা কোনো রকম মিটতেছে। সো তারা আসলে ত্যাগ স্বীকার করতে হচ্ছে এবং সেটার কারণে তারা খুবই সামান্য পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু তারা তাদের মহত্বের জায়গায় অটল। সো এখানে মহত্বের বিষয়টাও কিন্তু ফুটে উঠেছে। সো মহত্বের যে বিষয়টা, সেই জিনিসটাও কিন্তু এখানে উপস্থিত। সো ওভারঅল এই যে ত্যাগ, পরিশ্রম, দায়িত্বশীলতা, মহত্বের যে বিষয়গুলা, সেই জিনিসগুলো যেহেতু এখানে উপস্থিত, এবং আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে মূল ভাবের বহিঃপ্রকাশ, সো মূল ভাবের ভেতর তো আসলে আমাকে এই জিনিসটাতেই ফোকাস করতে হয়েছে, যে তাদের যে পরিশ্রম, তাদের যে ত্যাগ এবং তার ফলে তাদের যে মহত্বটা, সেই জিনিসটা। যদি আমাকে এখানে সমগ্র ভাব বলতো, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিসের রিফ্লেকশন আসছে কিনা সেটা দেখতে হইতো। বাট এখানে যেহেতু আমাকে মূল ভাব বলছে, সুতরাং আমাকে প্রত্যেকটা জিনিসের আসলে রিফ্লেকশন দেখার দরকার নাই, বরং শ্রমজীবী মানুষের পরিশ্রম এবং পরিশ্রমের কারণে তাদের যে মহত্ব এবং তাদের যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলপূর্ণ লাইফের কথাবার্তা যদি আমি এখানে দেখতে পাই, তাহলে আলটিমেটলি বলে নিতে পারি যে এখানে মূলভাবের প্রকাশটা ঘটেছে। সো যেহেতু এখানে তাদের স্ট্রাগল, তাদের দায়িত্বশীলতা এবং তাদের মহত্বের বিবরণটা বিদ্যমান, সুতরাং আমি এখানে বলতে পারি যে উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ রানার কবিতার মূল ভাবের বহিঃপ্রকাশ উক্তিটি সত্য, যথার্থ, সঠিক, সম্পূর্ণরূপে সঠিক। আমি এটার সাথে একমত। তোমার যেইভাবে খুশি তুমি তোমার সিদ্ধান্তটা এখানে জানাইতে পারো। ওকে, সো এইখান থেকে আমাদের হচ্ছে যে বিষয়টা আসলো যে ওকে, সো মোটামুটি তাইলে আমাদের এই সৃজনশীলটাও মোটামুটি কমপ্লিট। সো এরপরে আমরা হচ্ছে নেক্সট যে সৃজনশীলটা, সেটার দিকে যদি আগাই, এখানেও আবার আমাদের হচ্ছে দুইটা উদ্দীপক দেওয়া হয়েছে। যেই দুইটা উদ্দীপকের ভেতরে বলা হচ্ছে যে মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাইকো গর্বলেশ, ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চাই নিজে, রৌদ্রদাহে শুকাই তনু মেঘের জলে ভিজে। আর উদ্দীপক দুইতে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর রবে তাহাদেরই বসে, তারি পদরজ অঞ্জলি করে মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। ওকে, দুইটা উদ্দীপক সুন্দর 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 দুইটা কবিতা বলছে, ভাল লাগছে। এখন কথা হচ্ছে উদ্দীপক একে এসে বলতেছে
এইখানে রানার কবিতার কোন দিকটার ইঙ্গিত করা হয়েছে? দেখো ঘুরে ফিরে কিন্তু ওই একটা জায়গাতেই যাবে, দায়িত্বশীলতা, ঠিকঠাকভাবে কাজ করা এবং তাদের যে পরিশ্রম সেই বিষয়টা। সো আমরা আবার একটু উদ্দীপকের দিকে তাকাই। উদ্দীপকে বলা হয়েছে মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাইকো গর্বলেশ। সো এইখানে আমাদের কৃষকদের কথা বলা হচ্ছে, যারা কি করতেছে তাদের পরিশ্রমের মাধ্যমে পুরা দেশের পুরা জাতির অন্ন সংস্থানের ব্যবস্থা করতেছে। আমরা যে ভাতটা খাইতেছি এই ভাতটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি না, ল্যাবরেটরিতে এটা আসলে হয় না। সো আমরা যে ভাত খাই, আমরা আমাদের যে খাদ্যদ্রব্যগুলা পাই, এই খাদ্যদ্রব্যগুলা কিন্তু আলটিমেটলি কৃষকরাই তৈরি করতেছে। কিন্তু সেটার কারণে তাদের ভেতরে বিন্দুমাত্র অহংকার, বিন্দুমাত্র গর্বের কোনো লেশ, কোনো চিহ্ন, কোনো কিছুই তাদের ভেতরে নাই। এরপরে বলতেছে ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চাই নিজে। সো এই যে তারা যে পরিশ্রমটা করতেছে, এই পরিশ্রমের আলটিমেট যে রেজাল্টটা, সেটা কিন্তু তারা খুব বেশি ভোগ করতে পারতেছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেই কৃষক ফসলটা উৎপন্ন করে, সেই কৃষকের উৎপন্ন ফসলের ভেতর সবথেকে ভালো, ভালো সেরা, সেরা যেই ফসলগুলো সেগুলো সে বিক্রি করে দেয়। আর যেই ফসলগুলো মোটামুটি একটু বিক্রি হবে না, বাজারে নিয়ে গেলে লোকজন কিনবে না, এই টাইপের যেই ফসলগুলো থাকে সেইগুলো সে নিজের এবং তার পরিবারের খাওয়ার জন্য রাখে। সো এই যে জমি তার, মানে হচ্ছে জমিটা তার, অনেকের ক্ষেত্রে হয়তো জমিটা নিজের নাও হইতে পারে, বাট ধরে নিলাম যে কৃষকের ক্ষেত্রে উৎপন্ন তো করতেছে সে। সো এখানে ফসলটা উৎপন্ন করতেছে সে, ফসলটার পরিচর্যা করছে সে, ফসলটা কেটে নিয়ে আসছে সে, মাড়াই করছে সে, যাচাই বাছাই করছেও সে, এবং এত কিছুর পরে যখন সে আল্টিমেট ফসলটাকে সবথেকে সেরা ফসলগুলাকে নিয়ে আসলো, তখন এই সেরা ফসলগুলোর মধ্যেও যেইটা সেরা সেটা সে বাজারে বিক্রি করে দিতেছে। সেই ফসলটা সে নিজে খাইতেছে না, বাট যেটা বাজারে বিক্রি হবে না, যেটা অন্য কেউ গ্রহণ করবে না, টাকা দিয়ে যেই ফসলটা কিনবে না মানুষ, সেই ফসলটা কিন্তু সে তার এবং তার পরিবারের জন্য রাখতেছে। সো সে এইখানে যা কিছুই করতেছে প্রত্যেকটাই কিন্তু আসলে অন্যের উপকারের জন্য। সে নিজে কিন্তু সেই সুখটাকে পাইতেছে না। সে এত কষ্ট করে ফসল ফলানোর পরেও ভালো ফসলটা, ভালো চালের ভাতটা, চিকন চালের ভাত সে খাইতে পারতেছে না। সবথেকে সেরা যেই সবজিটা সেইটা সে খাইতে পারতেছে না। সবথেকে সেরা সেরা যেই ফলটা, সবথেকে ভালো মিষ্টি যেই আমটা, সেইটা সে বাজারে বিক্রি করে দিতেছে। যেই গাছের আমটা অনেক টক, যেইটা বাজারে নিয়ে গেলে লোকজন কিনবে না, সেইটা সে আর তার পরিবার মিলে খাচ্ছে। সো তার ব্রতটা অন্যের উপকার করা, এবং সে নিজে তার সুখটাকে কখনো এনজয় করতে পারতেছে না। তারপরে বলা হচ্ছে যে রৌদ্রদাহে শুকায় তনু মেঘের জলে ভিজে। এই যে তাদের যে পরিশ্রমের বিষয়টা, সকালবেলা যে তারা কাজ শুরু করবে, এরপরে সারাদিন কাজ করবে। এই দিনের মধ্যে অনেক সময় দেখা যায় যে তারা দুপুরবেলা হয়তো বাসায় ভাত খাওয়ার জন্যও আসবে না। তার সন্তান অথবা স্ত্রী যদি কেউ থাকে, দুপুরবেলা হয়তো ১ প্লেট ভাত গামছা দিয়ে বেঁধে ফসলে জমিতে নিয়ে যাবে, নিয়ে যেয়ে তাকে দিবে, দিয়ে ওই জমিতেই তার খাওয়া-দাওয়া শেষ। সো সকালবেলা সে হয়তো ১ থালা পান্তা অথবা কিছু মুড়ি খেয়ে খেতে গেল। এরপরে যাওয়ার পর থেকে সারাদিন ধরে সে খেতে কাজ করতেছে। দুপুরের যে খাওয়াটা সেইটাও তার মাঠেই শেষ হচ্ছে, এবং এরপরে তাকে বাসায় ফেরত এসে বিকেলবেলা সে বাসায় ফেরত আসতেছে, এবং এত পরিশ্রম করে সে যে ফসলটা উৎপন্ন করতেছে সেটার আল্টিমেট রেজাল্ট কিন্তু সে পাচ্ছে না। সো এই যে বিষয়টা সবগুলো মিলে আমরা যদি হচ্ছে আ কোন দিকটাকে ইঙ্গিত করছে এই জিনিসটার কথাকে আমরা এক কথায় নিয়ে যাইতে চাই, তাহলে আমরা বলতে পারি যে নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের জন্য কঠোর পরিশ্রম করার যে বিষয়টা, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। সো গড় যে বিষয়টা সেটাকে যদি আমরা অ্যান্সার দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের জন্য কঠোর পরিশ্রম করা। সো গ নাম্বারের মূল বিষয়টাই হচ্ছে এইটা। এখন এই উদ্দীপকে ওই জিনিসটা কিভাবে ফুটে উঠছে সেটা আমি তোমাকে লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিছি। এবং আমরা যদি রানার কবিতার দিকে যাই, রানার কবিতার জিনিসটা মনে হয় না যে এখন আবার নতুন করে বলার দরকার আছে, কারণ আমরা দেখেছি যে রানার তার নিজের ঘুম বিসর্জন দিচ্ছে, তার প্রিয়ার ভালোবাসাকে বিসর্জন দিচ্ছে। সে দুর্যোগের কোনো তোয়াক্কা করে না, রাতের অন্ধকারের কোনো তোয়াক্কা করে না, ডাকাতের ভয়কে কোনো সে ভয় পায় না। তার একমাত্র ভয় হচ্ছে সূর্য ওঠা। সো এই যে তার যে দায়িত্বশীলতার বিষয়টা এবং নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের কাজ করে দেওয়ার যে প্রবণতাটা, যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু রানারের মধ্যে রয়েছে। সো ২ দিক থেকে আমরা যদি তুলনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়টাই আসলে তাদের ভেতরে মূল সাদৃশ্যের বিষয়।
ওকে, এরপরে ঘ নাম্বার যে বিষয়টা, ঘ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপক 2 রানার কবিতার মর্মার্থের খণ্ডাংশ মাত্র উক্তিটা বিশ্লেষণ করো। ওই যে আবার ওই ঘুরে ফিরে ওই একই জিনিস, যে রানার কবিতায় তোমার মূল বিষয়টা কি ছিল, তার ভেতর কোন কোন জিনিসটা এখানে আছে, কোন কোন জিনিসটা নাই। সো শুরুর দিকে তোমাদেরকে যে ওই যে 8টা 9টা বৈশিষ্ট্য দেখাই দিয়েছিলাম, এই দিকে আরেকবার যদি খেয়াল করো এবং সেইখান থেকে এখানে কোন কোন বিষয়টা উপস্থিত আর কোন কোন বিষয়টা অনুপস্থিত, সেটা যদি তুমি ঘতে ঠিকঠাক মতো দেখাই দিতে পারো, তাইলে তোমার উত্তর ডান। সো বলা হচ্ছে যে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর রবে তাহাদেরই বসে। সো আলটিমেটলি এখানেও কৃষকদের কথা বলা হয়েছে, যাদের মাটির মমতা রসে, তাদের হচ্ছে ধরনীর তরণীর, তাদের দেহ মন আসলে সিক্ত। সো আলটিমেটলি তারা যেহেতু সারাদিন মাটির কাছাকাছি থাকে, মাটিতেই তারা পরিশ্রম করে, সো মাটির মমতা রসে তাদের শরীর সিক্ত। এইখানে একটা উপমা প্রয়োগ করা হয়েছে, এই ধরনীর, এই পৃথিবীর তরণী মানে কি, তরণী মানে বেসিক্যালি নৌকা। সো তরণীর হাল মানে হচ্ছে নৌকার যে হাল, নৌকাটা কোন দিকে যাবে সেটা ডিসাইড করার জন্য আমরা নৌকার পেছনে যে জিনিসটাকে ব্যবহার করি, যে যন্ত্রটাকে ইউজ করি, সেটাই তো হচ্ছে হাল। সো এই পৃথিবীর যে গতিপথটা, এই গতিপথটা নির্ধারণ করে দিচ্ছে তারাই, কারণ কৃষকরা যদি ফসল উৎপন্ন না করে তাহলে তুমি আলটিমেটলি খাইতে পাবা না। তুমি খাইতে না পারলে তোমার হচ্ছে বৃদ্ধি বুদ্ধি কোনোটাই ঠিকঠাক মতো হবে না, এবং সেইটা যদি না হয় তুমি বাসায় বসে বসে চিন্তা করার টাইম পাবা না। সো তুমি বিশাল একজন বুদ্ধিজীবী যে সারাদিন বসে বসে দেশের বা মানুষের নন্দলালের মতো চিন্তা করো, যে তুমি হচ্ছে দেশের উন্নতি করে একেবারে উল্টাই ফেলবা। বাট সেটা তো করার জন্য যে চিন্তাটা করা দরকার, তুমি যদি সারাদিন যে মাঠে পরিশ্রম করা লাগে, তুমি সেই চিন্তা করার টাইমটা পাবা না। সো তোমার জন্য ফসল ফলানোর কাজটা ওই কৃষকটা ওই খেতে বসে করে দিচ্ছে, যেটার কারণে তুমি এখন এইখানে বসে জাস্ট কয়েকটা টাকা খরচ করে ওই চালটাকে কিনে নিয়ে এসে ভাত খাওয়ার সুযোগটা পাচ্ছ, এবং বাকি যে সময়টা, সেই সময়টা তুমি তোমার অন্যান্য যে চিন্তা ভাবনা সেখানে প্রয়োগ করার সময় পাচ্ছ। কারণ এইখানে আবার বলতে পারো যে ভাই তাইলে হচ্ছে আমার এরকম চিন্তাশীলতার কি দরকার নাই, সবাই যে কি জমিতে কাজ করব না, ওই কথাটা বলি নাই। আমি বলছি যে প্রত্যেকেই তার তার জায়গা থেকে কাজ করবে, কিন্তু এই যে আমাদের যেই মূল কাজটা, আমাদের মূল যদি হচ্ছে মৌলিক অধিকারের কথা বলতে চাই, তাহলে কিন্তু প্রথমেই আসে অন্নের কথা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সো শিক্ষা, চিন্তাশীলতা, চিকিৎসা, এগুলা একটু মৌলিক অধিকারের দিকে ওই সিকোয়েন্সে যারা সাজাইছে, সিকোয়েন্সটা তো আর আমি সাজাই নাই, ওই সিকোয়েন্সের ভেতরেই ওইগুলো একটু নিচের দিকে, শুরুতে প্রথমেই যেইটা আছে সেটা হচ্ছে অন্ন। কারণ তুমি 7 দিন না খেয়ে থাকলে আলটিমেটলি তোমার দ্বারা তোমার রিকভার করতে আরো 7 মাস লাগবে। 7 দিন না খেয়ে থাকার কারণে তোমার ভেতরে যে ক্ষতিটা হবে সেটা রিকভারের টাইম হচ্ছে 7 মাস, এবং এই 7 মাস তোমার থেকে অন্যান্য যেই আউটপুটটা বা অন্তত যেই কাজগুলা তুমি করতা, সেইখান থেকে আমি কিন্তু প্রপার আউটপুট পাবো না। সো খাবার জিনিসটা আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। 3 বেলা না খাইলে আমাদের শরীর মাথা কোনোটাই ঠিকঠাক মতো কাজ করবে না। সো এই কারণে বলা হচ্ছে যে এই ধরনীর তরণীর হাল, এই যে পৃথিবী যে কোন দিকে আগাবে, সেই জিনিসটা কিন্তু মোটামুটি ডিসিশন মেকিং এর কাজটা, বা এখানে মূল যে হাল ধরে রাখার কাজটা, সেইটা আমাদের কৃষকরাই করে দিচ্ছে। এরপরে বলা হচ্ছে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি। সো আমি তাকে পূজা দেব, তাকে হচ্ছে অঞ্জলি মানে কি, অঞ্জলি মানে তো পূজা দেওয়া, বেসিক্যালি অর্ঘ্য নিবেদন করা। সো আমি তাকে হচ্ছে তার দুপা মাথায় তুলে তাকে পূজা দিব, এটা কবির কথা বলছে, আমরা বলতেছি না যে পাত মাথায় তুলে তোমার পূজা করা লাগবে। এরপরে বলছে যে সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। So, এই যে কৃষক সকলের সাথে পথ চলতে চলতে তার পা আসলে হচ্ছে ধুলায় পরিপূর্ণ হয়ে গেছে, এবং সেই ধুলিময় পাটাকেই আমি আমার বুকে নিয়ে অথবা আমার মাথায় নিয়ে তাকে হচ্ছে শ্রদ্ধা নিবেদনের কাজটা করতে চাই। তো এখন ঘতে বলা হইলো যে উদ্দীপক 2 রানার কবিতার মর্মার্থের খণ্ডাংশ মাত্র এই জিনিসটাকে ব্যাখ্যা করো। তো আমরা যদি রানার কবিতার দিকে খেয়াল করি, তাহলে এখানে কয়েকটা জিনিস খুবই ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে আমাদের যারা শ্রমজীবী মানুষ তাদের পরিশ্রমের বিষয় এবং তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার যে তাগিদটা, সেইটা এখানে ফুটে উঠছে। কিন্তু এখানে যে জিনিসগুলো আমাদের মিসিং আছে সেইটা হচ্ছে যে আমাদের রানারের যে জীবনযাপনটা ছিল। আচ্ছা, এটা এখানে না দিই, আমি ঘটাকে কোন পাশে দিই? সো ঘটাকে ধরো আমি এই পাশেই নিলাম। সো ঘতে আমাদের রানারের যে জীবনযাপনের বিষয়টা ছিল, সেই জিনিসটা কিন্তু এইখানে অনুপস্থিত। এরপরে রানারের জীবনযাপনের বিষয়টা অনুপস্থিত মানে কিরকম, যে রানার কিভাবে তার দুঃখ কষ্টময় জীবন কাটাইতেছে, সেই জিনিসটা কিন্তু এইখানে উল্লেখ করা নাই। আমি উদ্দীপক 1-এ কৃষকদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের চিত্রটা দেখছি, বাট উদ্দীপক 2-তে কৃষকদের স্ট্রাগলের যে চিত্রটা, সেই জিনিসটা কিন্তু আমার চোখে পড়ে নাই। এরপরে আমাদের রানারকে যে অনেক বেশি
দুঃখপূর্ণ একটা জীবন কাটাইতে হয়, তার জীবনটা যে অনেক বেশি স্ট্রাগলে পরিপূর্ণ, তার জীবনে সে তার পরিবারকে সময় দিতে পারে না, সে রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারে না, সে পর্যাপ্ত বেতন পায় না, অভাবের কারণে তার সংসারে কালো ধোঁয়া। সো এই যে বিষয়টা, সেই জিনিসটা কিন্তু এই উদ্দীপকে মানে উদ্দীপক ২-তে আমরা ওইভাবে দেখতে পাই না। এরপরে আমাদের যেই বিষয়টা এইখানে অনুপস্থিত সেটা হচ্ছে পেশাদারিত্বের যেই বিষয়টা, পেশাদারিত্ব। রানার যেরকম অত্যন্ত সময়নিষ্ঠ ছিল, এখানে ওরকম সময়নিষ্ঠ বা পেশাদারিত্বের বিষয়টা আমরা ওইভাবে দেখতে পাই না। এবং রানারের যে মহত্বটা ছিল, এইখানে মহত্বটা আমরা মোটামুটি দেখতে পাই। সো এটাকে আমরা স্কিপ করি, মহত্বটাকে আমরা অ্যাকসেপ্ট করি। বাট যদি আমরা এই দিকেও তাকাই তাহলে মোটামুটি তাদের জীবনযাপন, তাদের দুঃখবোধ এবং পেশাদারিত্বের যে বিষয়টা, রানারের এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই না। এখানে এই বিষয়গুলো মিসিং। সো এটার কারণে আমরা বলতে পারি যে এই জিনিসটা রানার কবিতার মর্মার্থের খণ্ডাংশ মাত্র, উক্তিটা যথার্থ। ওকে, এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনের দিকে আগাই, এখানে বলা হচ্ছে সভ্যতা গড়েছি আমি শ্রমে আর ঘামে, সভ্যতার পাঁজরে আমি বুনেছি বাবুর নামে, হে পৃথিবী শোনো পানির দামে বেচেছি আমি, শরীরের সব নুন আমি সেই নিঃস্ব কাতর অবহেলার শ্রমিক, আমি চাই পৃথিবী আমার ঘামের মূল্য দিক। ওকে, সো এখানে শ্রমজীবী মানুষের যে পরিশ্রমের বিষয়টা, সেই জিনিসটা উল্লেখ করার পর যে জিনিসটা বলা হয়েছে সেইটা হচ্ছে যে আমি আমার শ্রমের মূল্য চাই। তাইলে উদ্দীপকের নিঃস্ব কাতরের সঙ্গে রানার কবিতার রানারের সাদৃশ্য তোমার এইখানে জানতে চাওয়া হয়েছে। সো উদ্দীপকে যে নিঃস্ব কাতর মানুষটা, তার ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে কোন কোন বৈশিষ্ট্যের বিষয়টা আমরা দেখতে পাই, যে সে তার পরিশ্রম দিয়ে সভ্যতাকে গড়ে তুলছে। এরপরে হচ্ছে তার যে শরীরের ঘাম, তার যে পরিশ্রম, তার যে হচ্ছে শক্তি, সেইটাকে কি করছে, সে পানির দামে বেচে দিয়েছে। ওই যে যেরকম আমরা রানার কবিতায় দেখেছি যে রানারের যেই প্রত্যেকটা রাতকে যেন সমাজের ধনিক শ্রেণী বা উচ্চবিত্তরা অল্প দাম দিয়ে কিনে নিয়েছে। সো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানের যে কাতর মানুষটার কথা বলা হচ্ছে, এই কাতর অবহেলার শ্রমিক তার পরিশ্রমটাকে পানির দামে মানে অনেক সস্তা দামে বিক্রি করে দিছে। সো আমরা যদি এখানে মিলের কথার দিকে তাকাইতে চাই তাহলে আমরা এখানে বলতে পারি যে রানার এবং আমাদের যে কাতর শ্রমিক দুইজনেই আলটিমেটলি পরিশ্রমী, এবং দুইজনের ক্ষেত্রে কি হয়েছে, তারা দুইজনেই আমাদের দুর্ভাগ্যের শিকার হয়েছে। সো এইখানে দুইজনে পরিশ্রম করছে ঠিকই, কিন্তু পরিশ্রম করার পরে তারা তাদের যে যথার্থ প্রাপ্য মূল্য পাওয়ার কথা, সেই মূল্যটা তারা ঠিকঠাক মতো পায় নাই। পরিশ্রমের সাথে সাথে তারা হচ্ছে দুর্ভাগ্যের শিকার হয়েছে। সো এই দুইটা জিনিসই আমরা এখানে হচ্ছে অ্যাড করতে পারি, যে আমাদের দুইজনেই পরিশ্রমী, দুইজনেই কাজ করছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা দুইজনেই দুর্ভাগ্যের শিকার হয়েছে, সমাজের শোষণ বঞ্চনার শিকার হয়েছে। তারপরে উদ্দীপকের শেষ চরণ রানার কবিতার একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে, বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের শেষ চরণটা কি? উদ্দীপকের শেষ চরণে বলা হয়েছে যে আমি চাই পৃথিবী আমার ঘামের মূল্য দিক। সো এইখানে শ্রমজীবী মানুষকে যে প্রাপ্য সম্মান, প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার যে আকাঙ্ক্ষাটা, সেইটাকে ব্যক্ত করা হয়েছে। এবং আমরা যদি রানার কবিতাতে তাকাই, সেখানেও রানার কবিতায় সুকান্ত ভট্টাচার্য বলছেন যে ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল। সো এই যে ভোর হওয়ার কারণে, আকাশ লাল হওয়ার কারণে আমরা কবি যে এক্সপেকটেশনটা করতেছেন যে রানারের দুঃখ দুর্দশার দিনের শেষ হবে এবং তার জীবনে সুখের সোনালী আলোর দেখা মিলবে। সো এই যে সোনালী আলোর প্রত্যাশা যেটা, সেই জিনিসটা কিন্তু আমরা এই উদ্দীপকের যে শেষ লাইন সেইখানেও দেখতে পাই। সো আমরা এইখানে মূল যে বিষয়টা সেইটা হচ্ছে ঘর দিকে যদি তাকাই, সো ঘতে মূল বিষয়টা হচ্ছে যে দুঃখের যে অবসান। রানার কবিতায় যেরকম ভাবে কবি চেয়েছিলেন যে রানারের দুঃখের অবসান হোক, এইখানেও আমরা চাচ্ছি যে আমাদের যে শ্রমজীবী মানুষগুলো রয়েছে তাদের দুঃখের অবসান হোক এবং তাদের পরিশ্রমের যথার্থ মূল্য দেয়া হোক। সো পরিশ্রমের মূল্য দেয়া, এই দুইটা জিনিস থেকে আমরা বলতে পারি যে রানার কবিতার একটা বিশেষ দিককে প্রতিফলিত করেছে। সো রানার কবিতার আমরা শুরুর দিকে দেখেছি রানারের পরিশ্রমের বিবরণ দেওয়া হয়েছে, সে কিভাবে বঞ্চিত হয়েছে, কিভাবে সে শোষিত হচ্ছে, সেইটার বিবরণ দেওয়া হয়েছে। এবং তারপরে শেষে এসে কবি আশাবাদ ব্যক্ত করেছেন যে রাতের গভীর অন্ধকারের শেষে যখন সূর্যোদয় হয় তখন যেরকম সোনালী আলোয় পুরো প্রকৃতি, পুরো পৃথিবী আলোকিত হয়ে ওঠে, একই রকমভাবে এই যে আমাদের যে রানার যে পরিশ্রম করতেছে কিন্তু সে অভাব অনটনের শিকার হচ্ছে, এইটা থেকে তার জীবনেও একদিন সুদিনের আবির্ভাব ঘটবে, তার জীবনেও ভোরের সোনালী আলোর মতো
শান্তির সুবাতাস চলে আসবে। সো এই যে বিষয়টার কথা বলা হইলো, আমরা সেখান থেকে বলতে পারি যে তাদের যে দুঃখের অবসান এবং তারা যে পরিশ্রমটা করতেছে সেই পরিশ্রমের যথার্থ মূল্য যাতে তাদেরকে প্রদান করা হয়, এই জিনিসটার উপরে এখানে ফোকাস করা হচ্ছে। সো এইটার পরে আমরা যদি হচ্ছে এখানে আসি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে শাহেদ নামের একজন হকারের কথা বলা হয়েছে যে প্রতিদিন সকাল হলে খবরের কাগজ নিয়ে দাঁড়ে দাঁড়ে যায়, এটাকে সে অনেক বড় দায়িত্ব মনে করে। সো উদ্দীপকের ভেতরে কিন্তু দেখো কথাটা বলে দেওয়া হয়েছে, দায়িত্বশীলতা। তারপরে সে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও দায়িত্ব পালন করে, যেরকম ভাবে আমাদের রানার কি করতো, রাতের যেই অন্ধকার, প্রাকৃতিক দুর্যোগ অথবা ডাকাতের ভয়, ওইটাকেও সে কেয়ার করতো না। তারপরে এতে তার কোনো ক্লান্তি নেই, রানারও কিন্তু অক্লান্তভাবে ছুটে চলেছে, সে সবেগে হরিণের মতো যায়। তারপরে বলা হয়েছে যে স্বল্প পারিশ্রমিকেও তার অসন্তুষ্টি নেই, সে মনে করে টাকার চেয়ে দায়িত্ব বড়। আমরাও কিন্তু রানারের ভেতর কোনো কমপ্লেন দেখতে পাই না, সে যে টাকা পাইতেছে না ইনাফ, এটার কারণে তার ভেতর কমপ্লেন ছিল না, এবং সে তার যে রেসপন্সিবিলিটিটা ছিল, তার যে দায়িত্বটা ছিল, সেটাকে অনেক বেশি সিরিয়াসলি পালন করার চেষ্টা করেছে। সো গতে বলা হচ্ছে যে উদ্দীপকের রানার কবিতার যে দিকটা ফুটে উঠছে ব্যাখ্যা করো, তাহলে কোন দিকটা ফুটে উঠছে? অবশ্যই এখানে আমার যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতার বিষয়টা উপস্থিত। এবং এখানে আরো কোন কোন দিকটা ফুটে উঠছে, ওই যে আমাদের হচ্ছে দুর্যোগের ভয় না করা, দুর্যোগের ভয় না করা, এরপরে হচ্ছে আর কোনটা, অক্লান্ত পরিশ্রম যেটা সেইটা। সো অক্লান্ত পরিশ্রমের যে বিষয়টা সেইটার কথা বলা হচ্ছে। এরপরে আর কি বলা হচ্ছে, যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করতেছে। তারপরে স্বল্প পারিশ্রমিক, সো দুইজনেই আসলে শোষণের শিকার হচ্ছে, শোষণের শিকার হইছে দুইজনেই। কিন্তু তারপরে কি হয়েছে, যে হচ্ছে সে মনে করে যে টাকার চেয়ে দায়িত্ব বড়। সো আলটিমেটলি দায়িত্বশীলতার যে বিষয়টা, সো তাদের যে আসলে ত্যাগী, দুইজনেই যে ত্যাগী, কারো ভেতরে আসলে লোভ নাই, নির্লোভ, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। সো ওভারঅল এই কয়েকটা বৈশিষ্ট্যের সাথে আমরা মেইন যে জায়গাটাতে ফোকাস করব সেটা হলো দায়িত্বশীলতা, এবং সেখান থেকে আমরা হচ্ছে গয়ের অ্যান্সারটাকে কমপ্লিট করে ফেলবো। ঘতে বলতেছে উদ্দীপকটি রানার কবিতার মূল ভাবের আংশিক রূপ, উক্তিটি মূল্যায়ন করো। সো এখানে উদ্দীপকটা রানার কবিতার মূল ভাবের আংশিক রূপ হবে কিনা, এই জিনিসটা বুঝতে গেলে আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে মহত্বের যে বিষয়টা সেইটা এখানে উপস্থিত আছে কি না। সো এইখানে আমরা যদি হচ্ছে একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হচ্ছে রানারের বৈশিষ্ট্যগুলোর সাথে সাথে এখানে হচ্ছে একটা জিনিস মিসিং আছে। মিসিংটা কোনটা, যে আমার এইখানে রানারের প্রিয়া যে একা শয্যায় বিনিদ্র রাত জাগতেছে, সেই জিনিসটা কিন্তু এখানে অনুপস্থিত। সো তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ডের বিষয়টা, সেই জিনিসটা এখানে অনুপস্থিত। সো কাজ করার ক্ষেত্রে, তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সে খুবই সিনসিয়ার, এটা আমরা এখানে মানতেছি। বাট এইখানে পারিবারিক যেই দিকটা, ঘ নাম্বারে আসলে রানারের হচ্ছে পারিবারিক যেই ত্যাগের বিষয়টা, সেই জিনিসটা কিন্তু এখানে ওইভাবে পরিপূর্ণভাবে মানে ফুটে ওঠে নাই। সো পারিবারিক যে হচ্ছে ত্যাগ স্বীকারের বিষয়টা, এই জিনিসটা এখানে সম্পূর্ণভাবে ফুটে ওঠে নাই। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা দায়িত্বশীলতার বিষয়টা তো পাইছি, বাট এখানে রানারের ক্ষেত্রে যে সময় নিষ্ঠার বিষয়টা ছিল, তারপরে তার ভেতরকার যে সততা, যে তার পিঠে টাকার বোঝা, বাট সে সেই টাকাটাকে স্পর্শ করেও দেখছে না। সো এই যে বিষয়গুলা, সো আমরা এখানে আরো যদি অ্যাড করতে যাই, যে সততা, এরপরে হচ্ছে তোমার সময় নিষ্ঠা, এই টাইপের যে বিষয়গুলো ছিল, সেই জিনিসগুলো কিন্তু এখানে নাই। সো এখন এখানে আমাকে মূল ভাবের আংশিক রূপ যখন বলতেছে, তখন তুমি চাইলে এটার কিন্তু পক্ষে বিপক্ষে দুইভাবেই যুক্তি দিতে পারো। যে পক্ষে দিলে বলবা কি, যে এখানে যেহেতু দুইজনেই দায়িত্বশীল এবং ত্যাগ স্বীকার করছে, সো আলটিমেটলি মহত্বের কথাটাই ফুটে উঠছে, সেই ক্ষেত্রে আমি একমত হচ্ছি। কিন্তু সেটার থেকে তুমি যখন এইটাকে আরেকটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে যাবা, তখন এই যে এই বিষয়গুলো তুমি দেখবা যে এই জিনিসগুলো অনুপস্থিত। সো তার মহত্বটাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার এই যে পারিবারিক যে বিষয়টা, অথবা তার যে সততাটা, বা তার যে সময় নিষ্ঠার বিষয়টা, এই জিনিসগুলা কিন্তু হেল্পফুল ছিল। সো এই জিনিসগুলো যেহেতু আমি উদ্দীপকে দেখতে পাচ্ছি না, এখানে আমরা দায়িত্বশীলতার উপরে মেন ফোকাসটা দেখছি, কিন্তু এটার সাথে সাথে বাকি যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো এখানে মিসিং। এবং এই জিনিসগুলা তার যে মহত্ব, সেটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু নেসেসারি উপাদান ছিল। সো যেহেতু এইগুলা মিসিং, সো আমরা এখানে হচ্ছে দ্বিমত পোষণ না করে একমতে পোষণ করে যে এইটা আংশিক রূপ, এটার সাথে আমি একমত। ওকে, এরপরে আমরা যদি নেক্সট প্রশ্নের দিকে তাকাই, তাহলে এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাড়ির সকলের প্রতি সমান দায়িত্ব তার, কে কখন চা খাবে, কখন ঔষধ খাবে, কোনো কিছুই তার বাদ পড়ে না। কারো কাপড় ময়লা হলে ধুয়ে ফেলা,
খাওয়া দাওয়ার খোঁজ নেয়া যেন তার প্রাত্যহিক রুটিন। গৃহিণীর কখন কি লাগবে তাও সে জানে। হেলেনার এমন কর্তব্যপরায়ণতায় সবাই মুগ্ধ। ১১ বছরের এই মেয়েটির প্রতি তাই সবাই খুব আন্তরিক। তার একটু সর্দি জ্বর হলেও সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। গৃহের লোকদের এমন ব্যবহারে হেলেনা নিজেকে ভাগ্যবতী মনে করে। ওকে, সো এইখানেও আমরা যেই বিষয়টা দেখতে পাই সেইটা হইল যে একজন শ্রমজীবী মানুষ যার প্রতি তার যে দায়িত্বশীলতার বিষয়টা, এই দায়িত্বশীলতার বিষয়টা প্রথমে ব্যাখ্যা করা হয়েছে এবং এইখানে একটা জিনিস ব্যতিক্রম, সেটা হচ্ছে রানারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে সে অনেক বেশি অবহেলার শিকার, অবজ্ঞার শিকার, শোষণ বঞ্চনার শিকার। সেইখানে আমাদের এইখানকার যে চরিত্রটা রয়েছে হেলেন, সে কিন্তু মোটামুটি ভালোবাসা পাচ্ছে, লোকজনের থেকে অ্যাটেনশন পাচ্ছে এবং লোকজন তার ব্যাপারে কেয়ারফুল, তার জন্য কেয়ারিং। সো এই যে জিনিসটা এখানে যেহেতু আছে, এইটা জিনিসটা হচ্ছে আমাদের রানারের থেকে একটু ব্যতিক্রম। সো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের হেলেনার সাথে রানার কবিতার রানারের সাদৃশ্য বর্ণনা করো। সেইখানে বৈসাদৃশ্যের বিষয়টা জানতে চায় না, আমার কাছে সাদৃশ্যটাই জানতে চাইছে। সো সাদৃশ্যের ব্যাপারে আমরা বলতে পারি যে এইখানে মূলত যে বিষয়টা ফুটে উঠছে সেটা হলো তার দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা, কারণ হেলেন কি করছে, হেলেন প্রত্যেকটা মানুষের কখন কি লাগবে, কখন কোন কাজটা করে দেওয়া দরকার সেই জিনিসটার ব্যাপারে কেয়ারফুল ছিল। সো আলটিমেটলি তার কাজের প্রতি নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, এই জিনিসগুলো এখানে ফুটে উঠছে। সো আমরা এক কথায় দায়িত্বশীলতাটাকে বলে তারপরে আমাদের মতো করে জিনিসটাকে তো ব্যাখ্যা করবই। অলরেডি দায়িত্বশীলতার বিষয়ে কোন কোন জিনিসগুলোকে তুমি নিয়ে আসবা, কবিতা থেকে কোন কোন পার্ট নিয়ে আসবা, আর হচ্ছে উদ্দীপক থেকে কি নিয়ে আসবা, সবগুলোই মোটামুটি বলে দিছি। সো এখানে আর নতুন করে বললাম না। আর এরপরে ঘ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকের বাড়ির লোকজনের আন্তরিকতা রানার কবিতার কবির চেতনাকে ধারণ করে কি, উত্তরের সপক্ষে যুক্তি দাও। সো এইখানে আমাদের কবির যে চেতনাটা ছিল, কবি পুরা কবিতা জুড়ে রানারদের ওপর হওয়া শোষণ, বঞ্চনা, অত্যাচারের যে বিবরণটা প্রদান করেছেন, সেইটার বেসিসে উনি যে আউটপুটটা চাইছেন, সেই আউটপুটটা হচ্ছে যে রানারের এই শোষণ বঞ্চনার অবসান হবে, তার জীবনে নতুন আশার আলো সঞ্চারিত হবে। সো এই যে জিনিসটা, এই জিনিসটা কি করতেছে, আমাদের কবির মূল চেতনাটাকে প্রকাশ করতেছে। এখন আমরা যদি এই উদ্দীপকে তাকাই, তাহলে উদ্দীপকের ক্ষেত্রে আমরা ওই জিনিসটারই প্রতিফলন দেখতে পাই যে যে হেলেনা যে একজন গৃহকর্মী, তার প্রতি তার যারা মালিক শ্রেণীর মানুষজন রয়েছে তারা কিন্তু সহানুভূতিশীল আচরণ করছে, তার ব্যাপারে কেয়ারফুল, এবং তার ইভেন যদি হচ্ছে সামান্য একটু সর্দি জ্বর হয় তাহলেও সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সবাই তার ব্যাপারে খুবই সচেতন, খুবই আন্তরিক। সো এই যে বিষয়টা, এই জিনিসটা দিয়ে কিন্তু কি করা হচ্ছে, এই জিনিসটা দিয়ে আমাদের কবির যে মূল আকাঙ্ক্ষাটা ছিল যে শ্রমজীবী মানুষরা তাদের প্রাপ্য সম্মান পাবে, তাদের প্রাপ্য ভালোবাসাটা পাবে, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠেছে। সো ওভারঅল আমরা এখানে বলতে পারি যে কবির ধারণাটাকে এটা অবশ্যই প্রতিফলিত করে, সুতরাং এইটার সাথে আমি একমত। তারপরে তুমি তোমার মতো করে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যেইভাবে দেওয়া দরকার সেইভাবে লিখে দিবা। ওকে, সো এই পর্যন্ত ছিল আমাদের সৃজনশীলের গ এবং ঘ, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সবথেকে কঠিন যেই পার্টটা সেইটা। সো এরপরে আমরা যদি আগাই, তাহলে বিবরণমূলকের মধ্যে আমাদের আরেকটা যে পার্ট থাকে সেটা হচ্ছে সৃজনশীলের অনুধাবন, যেইখানে নরমালি আমাকে কোনো উক্তি, কোনো উদ্ধৃতি, কোনো সংলাপ, নরমালি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে বলা হয়। সো এখন রানার যেহেতু আমার একটা কবিতা, এই কবিতা থেকে আমাকে নরমালি কবিতার যে লাইন অথবা লাইনের খণ্ডাংশ, ওই জিনিসটাতে মূলত কবি কি বোঝাইতে চাইছেন সেই জিনিসটা জানতে চাওয়া হবে, অথবা ওইটা পড়ে আমি কি উপলব্ধি করেছি সেইটা আমার কাছ থেকে জানতে চাওয়া হবে। সো আমরা যদি প্রশ্নগুলোর দিকে তাকাই, প্রথমে বলা হচ্ছে যে তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন, একথা বলার কারণ কি, ব্যাখ্যা করো। দেখো, তার এখানে কার কথা বলা হচ্ছে, রানারের। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন। সো এইখানে এই যে বোনটা পেছনে সরে যায়, কেন সরে যাবে, তুমি যদি গতিশীল থাকো, তোমার গতিশীলতার কারণে তোমার মনে হবে যে যেই জিনিসগুলো স্থির, তুমি যখন রাস্তায় গাড়িতে করে চলাচল করো তখন তোমার মনে হয় যে রাস্তার যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো সবগুলো পেছনের দিকে যাচ্ছে, কিন্তু দোকানপাটগুলো তো আসলে পেছনে যাচ্ছে না, তুমি সামনের দিকে যাচ্ছ। সেইখানে ওই জিনিসটাই বলা হচ্ছে যে রানার যখন গতিশীল থাকে, সে যখন দৌড়াচ্ছে তার পিঠে খবরের বোঝাটাকে নিয়ে, তখন তার এই গতির কারণে মনে হচ্ছে তার চারপাশের যেই বন জঙ্গল গাছপালাগুলো আছে সেই সবগুলো পেছনে সরে যাচ্ছে। সো এইখানে যেই দুইটা জিনিসের উপর ফোকাস করা হয়েছে, প্রথমটা হচ্ছে রানারের গতিশীলতা, এবং তার সাথে তার জীবনের যে স্বপ্নের বিষয়টা ছিল, সে তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারতেছে না। সে তার পরিবারের দায়িত্ব পালন করার জন্য এবং তার উপর যে কাজের দায়িত্বটা দেয়া হয়েছে সেই কাজের দায়িত্বটাকে সম্পূর্ণভাবে পালন করার জন্য আলটিমেটলি তার যে হচ্ছে জীবনের স্বপ্নটা, তার নিজের যে আশা আকাঙ্ক্ষাটা, সেই আশা আকাঙ্ক্ষাটাকে সে পূরণ করতে পারছে না। সো এই জিনিসটাকেই আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে
যে রানার গতিশীল এবং তার কাজের খাতিরে তাকে গতিশীল থাকতে হচ্ছে এবং এই কাজের পেছনে ছুটে চলার কারণে সে তার নিজের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারছে না, সে তার পরিবারকে সময় দিতে পারছে না, সে বিশ্রাম নিতে পারছে না, সে একটা সুখী সমৃদ্ধ শান্তিময় জীবনযাপন করতে পারছে না, রাতের বেলা তার ঘুমটা ঠিকঠাক মতো হইতেছে না। অনেকগুলো কথা বলছি, সবগুলা বলার দরকার নাই, তোমাদের কাছে যেইভাবে বুঝাই বললে ইজি মনে হবে সেইভাবে তোমরা এটাকে বুঝাই বলবা। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে যে রানারের কাছে পৃথিবীটাকে কালো ধোঁয়া মনে হয় কেন? কেন? কারণটা হচ্ছে অভাব। ঘরেতে যখন অভাব থাকবে তখন তোমার কাছে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। যে একটা কথা প্রচলিত আছে না যে বিশেষ করে বাংলা সিনেমায় এই কথাটা অনেকবার বলে যে হচ্ছে, অভাব যখন ঘরের দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। সো বিষয়টা হইলো যে অভাবের জিনিসটাই এমন যে ধরো তোমার হচ্ছে পড়াশোনা করার খুব ইচ্ছা, বাট তোমার বই কেনার টাকা নাই। তুমি পরীক্ষা দিতে গেছো, ওই যে আমাদের কি জানি ছিল এটা? বছর ২ আগে কোনো একটা সিরিয়ালের হচ্ছে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল এরকম যে আমি ফিজিক্সের লাস্টের ২ টা প্রশ্নের উত্তর দিতে পারি নাই। কারণটা হচ্ছে আমার কলমের কালি শেষ হয়ে গেছিল। এনিওয়েজ, তো বিষয়টা হচ্ছে যে অভাব জিনিসটা যখন তোমার সামনে থাকবে তখন আল্টিমেটলি তোমার কাছে ধরো তোমার পেটে খাবার নাই। সো যখন তোমার পেটে খাবার নাই তখন তুমি কখনোই এই চিন্তা করবা না যে আমার এসএসসিতে জিপিএ 5 আরো কি করে হইলে ভালো, মানে আরো কিভাবে পড়লে এসএসসিতে জিপিএ 5 টা ভালোভাবে আসবে। সো তোমার পেটে যখন খাবার নাই, তুমি 7 দিন ধরে না খেয়ে আছো, তোমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পরের দিন বা পরের বেলাতে কি খাবা সেটার ব্যবস্থা করা। সো এই যে জিনিসটা, এই জিনিসটার কথাই এখানে বলা হচ্ছে যে আমাদের রানারের কাছে যেহেতু অভাব, তার আসলে যে ইনকামটা সেটা দিয়ে সে পরিপূর্ণভাবে তার জীবনটাকে চালাইতে পারতেছে না, সেটার কারণে তার চারপাশে যা কিছুই আছে কোনো কিছুই আর তার কাছে অত বেশি ইম্পর্টেন্স পাচ্ছে না। পৃথিবীটা তার কাছে অসহ্য কালো ধোঁয়ার মতো মনে হচ্ছে। এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেখানে বলা হচ্ছে যে এর দুঃখের চিঠি জানি কেউ পড়বে না কোনোদিনও, বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? সো এইখানে আমাদের রানার যে ছিল এবং রানারের যে স্ট্রাগল এবং সেই স্ট্রাগলের কথা যে কেউ কোনোদিন জানবে না, কেউ কোনোদিন পাত্তা দিবে না রানারের এই কষ্টটাকে, সেই কথাটাই বলছেন। কারণ বড়লোক শ্রেণীর এত টাইম নাই যে কোথাকার কোন রানার জাস্ট একটা চিঠি ঘাড়ে নিয়ে দৌড়াইতেছে, ওই দৌড়বিদের পেছন পেছন যায় আমি ওর জীবনের কষ্টের কথা শুনবো। পৃথিবীর বেশিরভাগ বড়লোক শ্রেণীর মানুষের এই ধরনের সেই সময় অথবা ইচ্ছা কোনোটাই নাই। সো সেই কথাই কবি এখানে আক্ষেপের সাথে বলতেছেন যে এর যে দুঃখের চিঠি, রানার তো যত রকম মানে তার পিঠে যে চিঠিগুলো আছে সেখানে মানুষের সুখের কথা আছে, দুঃখের কথা আছে, আবেগের কথা আছে, তাদের পাঠানো টাকা পয়সা আছে। সো প্রত্যেকটা মানুষের এই যে আবেগটাকে রানার বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু রানার এই যে এতগুলা মানুষের আবেগকে বহন করলো, তার কথা শোনার তো কোনো মানুষ নাই। রানারের যে এই কষ্টটা, রানার যে এত বেশি স্ট্রাগলের ভেতর দিয়ে যাচ্ছে, এই কথাটা শোনার মতো সময় কিন্তু কারোই নাই। জাস্ট বড়লোক শ্রেণীকে দোষারোপ করলেও হবে না। নরমালি যারা যে মানুষগুলো আছে আমরাও কিন্তু প্রত্যেকে নিজের জীবনটা নিয়ে ব্যস্ত। সো আমাদের কারোই সময় নাই যে একটা লোক যদি রাস্তার পাশে দাঁড়ায় কান্নাকাটি করে, আমি যে তাকে কাঁধে হাত রেখে জানতে চাইবো যে ভাই আপনি কাঁদতেছেন কেন, আমার কাছে একটু খুলে বলেন। এই সময়টা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই নাই। সো এই কথাটাই কবি এখানে আক্ষেপের সাথে বলতেছেন যে রানারের যেই দুঃখটা, সেই দুঃখটাকে বা তার দুঃখের চিঠিকে কেউ কখনো পড়বে না। এরপরে রানার প্রতিদিন কেন ছুটে চলে? রানারের ছুটে চলার পেছনে মূল বিষয়টা হচ্ছে যে তাকে তার যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটাকে ঠিকঠাক মতো পালন করতে হবে। তার কাঁধে থাকা চিঠির বোঝাটাকে তার অগ্রগতির মেলে পৌঁছে দিতে হবে, ডাকে নিয়ে যেয়ে পৌঁছায় দিতে হবে। টু দ্য পয়েন্ট, জায়গা মতো নিয়ে যেয়ে তার যে চিঠিগুলো সেইগুলোকে ডেলিভার করতে হবে। এইটাই হচ্ছে তার ছুটে চলার পেছনের মূল কারণ। সো রানার প্রতিদিন কেন ছুটে চলে? রানারের ছুটে চলার পেছনের মূল টার্গেটটা, মূল লক্ষ্যটা হচ্ছে যে গ্রাহকদের ব্যক্তিগত ও প্রয়োজনের যেই চিঠিগুলো রয়েছে সেইগুলোকে জায়গা মতো পৌঁছে দেয়া। সো তার দায়িত্বটাকে ঠিকঠাক মতো অর্পণ করার জন্যই তার এই ছুটে চলা। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। কেন ছোটে? কারণ এই একই জিনিস যে তার উপর যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটাকে তাকে ঠিকঠাক পালন করতে হবে, এই চিঠিগুলোকে ঠিকঠাক মতো নিয়ে দিয়ে পৌঁছায় দিতে হবে এবং এটা যদি সে করতে না পারে তাহলে আলটিমেটলি এতগুলো মানুষকে স্ট্রাগল করতে হবে। যেরকম ধরো আম ধরো আমরা যখন হচ্ছে মাঝে মধ্যে ক্লাস নেই, মাঝে মধ্যে আমরাও একটু বিরক্ত লাগে, মাঝে মধ্যে একটু বোর লাগে যে আচ্ছা আজকে ক্লাসটা যদি একটু দেরি করে শুরু করতে পারতাম তাহলে খুব ভালো হইতো। বাট পরক্ষণেই যে আমাদের মনে হয় যে না, আমার জন্য শত শত হাজার হাজার স্টুডেন্ট হয়তো অনলাইনে ওয়েট করে বসে আছে যে ভাই কখন ক্লাসে আসবে, তখন আমি এই বাংলা জিনিসটা পড়বো। সো সেই জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে তখন আমাদেরকে আবার এই কাজটা ঠিকঠাক মতো করতে হয়। যদি একটু মনে হয় যে না ১০ মিনিট একটু বিশ্রাম নিলে ভালো লাগতো, সেই জায়গায় বিশ্রামটা হয়তো আমরা ২ মিনিটে নামাই নিয়ে আসি, তারপরে আবার হচ্ছে কাজটা শুরু করতে হয়। সো এই যে বিষয়টা যে
রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। রানার কেন ছোটে? কারণ তার দায়িত্বশীলতার জায়গা থেকে তাকে ছুটে চলতে হয়। তার কাঁধে যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে যে এই জিনিসগুলোকে নিয়ে যে জায়গা মতো পৌঁছে দিতে হবে, সে যদি ঠিকঠাক মতো পৌঁছে দিতে না পারে, একটা দরকারি চিঠি ধরো একজনের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা হয়তো সে যদি একদিন পরে পায় তাহলে হয়তো সে সময় মতো যে চাকরিতে জয়েন করতে পারবে না। সো সারা জীবনের একটা স্ট্রাগলের শেষে সে যখন একটা চাকরি পাইতেছে, সেটা যদি জাস্ট রানারের এইটুকু অবহেলার কারণে ধূলিসাৎ হয়ে যায়, সেই জিনিসটার দায় কিন্তু রানারের উপরই বর্তাবে। সো এই যে মূলত দায়িত্বশীলতার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে সে ছুটে চলে, সে বিশ্রাম নেয় না। এরপরে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, কথাটি বুঝিয়ে দাও। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, কি বোঝানো হয়েছে? রানার যে পরিমাণ পরিশ্রম করতেছে, সেই পরিমাণ পরিশ্রমের তুলনায় সে যথাযথ পারিশ্রমিক পাচ্ছে না, এই জিনিসটাই। সো তার পরিশ্রম এবং পরিশ্রমের অবমূল্যায়নের যে বিষয়টা, এই দুইটা জিনিসকে তুমি কম্পেয়ার করে দেখাইলা, তাইলে তোমার এখানকার উত্তর শেষ। রানার সূর্য ওঠাকে ভয় পায় কেন? কারণ রানার অনেক বেশি সময়নিষ্ঠ, সে সময়ের ব্যাপারে অনেক বেশি সচেতন, সে তার দায়িত্বের ব্যাপারে অনেক বেশি সচেতন, এবং এইটার কারণে সে চায় যে সূর্য ওঠার আগেই যেন সে যে তার গন্তব্যে পৌঁছাতে পারে, এই যে চিঠিগুলো সেইগুলোকে সে জায়গা মতো দিয়ে আসতে পারে। এরপরে রানার সকাল হওয়াকে ভয় পায় কেন? ওই একই কারণে রানার সকাল হওয়াটাকে ভয় পায়, যে সকাল হইলে তার যদি সময় মতো এটাকে পৌঁছে দিতে না পারে, তাহলে হয়তো আহ অনেক রকম সমস্যা হইতে পারে। যার চিঠি পাওয়ার কথা সে হয়তো চিঠিটা পাইলো না, বা ধরো মানি অর্ডারের টাকা হয়তো যেদিন পাওয়ার কথা সেদিন না পেয়ে পরের দিন পাইছে, অপারেশনে টাকা দেওয়ার কথা ছিল, অপারেশনের রোগী মারা গেছে, অপারেশন সাকসেসফুল, রোগী মারা গেছে। সো এরকম কোনো কিছু যদি হয়, আলটিমেটলি তো বিপদ, লস। সো এই জিনিসটার কারণে তার দায়িত্ববোধের জায়গা থেকে রানার এই জিনিসটাকেও ভয় পায়, যে সে যেন সময় মতো সবকিছুকে আসলে গন্তব্যে পৌঁছে দিতে পারে। ওকে, এরপরে হচ্ছে ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এইখানে রাতের শেষে সূর্যের উদয় মূলত উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এটাকে প্রতীকার্থে যেই অর্থটা দাঁড় করানো হয়েছে সেটা হচ্ছে রানারের জীবনের যেই সংগ্রামটা, সেই সংগ্রামটার শেষ হয়ে তার জীবনেও সুখের সোনালী আলো উদ্ভাসিত হবে, এই জিনিসটার কথাই বলা হয়েছে। সো রানারের জীবনের স্ট্রাগলটা হয়তো একদিন শেষ হবে, তার জীবনেও হয়তো একদিন সুখের দেখা মিলবে, এই যে প্রত্যাশাটা, এই প্রত্যাশার বিষয়টাই এখানে ফুটে উঠছে। এরপরে ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ বলতে কি বোঝানো হয়েছে? রানার এই যে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, তার যে ক্লান্তি, তার যে অবসাদ, সেই অবসাদের অবসাদটাকে তো দেখার কোনো মানুষ নাই, তার এই ক্লান্তিটাকে উপলব্ধি করার কেউ নাই। সো তার যে স্ট্রাগল, তার যে দৌড়াদৌড়ি, তার যে দুঃখ, সেইটার কথা জানে কেবল পথের তৃণ। আর তার যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসটা শেষ পর্যন্ত আকাশে যে মিলিয়ে যায়, এই জিনিসটাকে দেখার মতো বা এই জিনিসটাকে উপলব্ধি করার মতো, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। সো রানারের স্ট্রাগল, তার যে একাকিত্ব, এই জিনিসটাই মূলত এখানে ফুটে উঠেছে। ওকে, সো এইখান থেকে আমরা যদি হচ্ছে এখন জ্ঞানমূলক প্রশ্নের দিকে আগাই, তাহলে মোটামুটি আমরা বোর্ড কোশ্চেনগুলা দেখছি এখানে, যে রানার কবিতায় কোনটিকে ছোঁয়া যাবে না? রানারের পিঠে যে টাকার বোঝা আছে সেইটাকে ছোঁয়া যাবে না, আমরা এটা জানি। সো কোনটিকে ছোঁয়া যাবে না? পিঠে থাকা টাকার বোঝা, এইটাকে ছোঁয়া যাবে না। 2 নম্বরে অবাক রাতের তারারা কিভাবে চায়? অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়। এরপরে কবিতার লাইন থেকে এটা কিন্তু সরাসরি। তারপরে রানার কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে? বিনিদ্র রাত জাগে হচ্ছে রানারের প্রিয়া। এখানে আবার শুধু প্রিয়া লিখে দিও না, তাহলে এই প্রিয়াটা কার সেটা নিয়ে কনফিউশন হইতে পারে। সো রানারের প্রিয়া এটাকে স্পেসিফিক্যালি বলে দিও। রানার কাজ নিয়েছে কিসের? রানার কাজ নিয়েছে আমাদের নতুন খবর আনার। সো রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার, এইটা কিন্তু কবিতার সরাসরি লাইন। সো রানারের কাজ হচ্ছে ও নতুন খবর আনার কাজ নিয়েছে। এরপরে বলা হচ্ছে রানারের পিঠে কিসের বোঝা? রানারের পিঠে এতক্ষণ ধরে সৃজনশীলা যখন আমরা বলছি, তখন আমরা বলছি যে এইখানে হচ্ছে রানারের পিঠে টাকার বোঝা, চিঠির বোঝা, এইসব বলছি। বাট আলটিমেটলি কবিতার লাইনে বলা হয়েছে জানা অজানার বোঝা আজ তার কাঁধে। সো এই যে তার পিঠে যে চিঠিগুলো আছে, সেগুলোর মধ্যে হয়তো কোনো কিছু আছে যেটা কারো জানা, কারো অজানা। সো চিঠিতে যেই বক্তব্যগুলো দেয়া হয়েছে সেটা তো বেসিক্যালি অজানাই। সো ওইটাকে কবি সুন্দর করে এইভাবে প্রকাশ করছেন যে জানা আর অজানার যেই বোঝাটা, সেই জিনিসটা যেন আমাদের রানারের কাঁধে নিয়ে রানার ছুটে চলতেছে। সো রানারের পিঠে কাঁধে কিসের বোঝা? রানারের কাঁধে হচ্ছে জানা অজানার বোঝা। তারপরে সুকান্ত ভট্টাচার্য আমাদের নতুন খবরকে কোথায় পৌঁছে দিতে বলেছেন? তো সুকান্ত ভট্টাচার্য আমাদের নতুন খবরকে পৌঁছে দিতে বলেছেন অগ্রগতির
মেলে। ওকে, এরপরে রানার মেলে কি পৌঁছে দিয়েছে। সো রানার মেলে কি পৌঁছে দিয়েছে, আগের লাইন থেকে তোমার মনে হইতে পারে যে নতুন খবর পৌঁছে দিয়েছে, বাট না, কবিতার লাইনে বলা হয়েছে যে রানার আমাদের মেলে যে জিনিসটা পৌঁছায় দিয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বোঝা। সো এইখানে আমাদের রানার মেলে কি পৌঁছে দিয়েছে, এইটার উত্তর হবে পৃথিবীর বোঝা। পৃথিবীর বোঝা পৌঁছে দিয়েছে অগ্রগতির মেলে, এরকম কিছু একটা লাইন আছে, এক্সাক্ট লাইনটা মনে নাই। আচ্ছা, এরপরে সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন, এটা খুবই পরিচিতি রিলেটেড একটা প্রশ্ন। সো আমরা যদি ইংরেজি সালটার দিকে তাকাই তাহলে ইংরেজি উনি হচ্ছে 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, আর 1333 বঙ্গাব্দ। এরপরে হচ্ছে মাভৈ শব্দের অর্থ কি। মাভৈ এটা হচ্ছে একটা অভয় ব্যঞ্জক ধ্বনি। অভয় মানে কাউকে যে ভীত বা ভয় পাচ্ছে এরকম কাউকে অভয় দেওয়ার জন্য, তার ভয়টাকে দূর করে দেওয়ার জন্য, তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে শব্দগুলোকে উচ্চারণ করা হয়, যে শব্দটা উচ্চারণ করা হয় সেইটা হচ্ছে মাভৈ। সো মাভৈ হচ্ছে এক ধরনের অভয় ব্যঞ্জক ধ্বনি। ওকে, এরপরে বলা হচ্ছে যে কবি রানারকে কিসের চিঠি নিয়ে চলতে আহ্বান করেছেন। এখানেও কবিতার লাইন থেকেই সরাসরি প্রশ্নটা, যে কবি আমাদের রানারকে শপথের চিঠি নিয়ে চলতে আহ্বান করেছেন। ওকে, সো এই হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলা। তাইলে জ্ঞানমূলক প্রশ্নগুলোর দিকে তাকাইলে আমাদের সামারি কি হইলো, যে আমাকে মূল কবিতাটা ঠিকঠাকভাবে পড়তে হবে, কারণ বেশিরভাগ যে প্রশ্নগুলো তুমি ইভেন বোর্ড কোশ্চেনগুলোর দিকেও খেয়াল করলে দেখবা যে এখানে কোশ্চেনগুলো মেইনলি আমাদের মেইন কবিতার যে লাইনটা সেইটা রিলেটেড আসছে। সো তুমি যদি মেইন কবিতাটাকে ঠিকঠাক মতো পড়ো, তার সাথে শব্দার্থের অংশ এবং পাঠ পরিচিতির যে অংশটা আছে সেইটাকে ঠিকঠাকভাবে তুমি কভার করো, তাইলে তোমার জ্ঞান অনুধাবনে কোনো ঝামেলা থাকবে না। প্রয়োগ আর উচ্চতার দক্ষতায় গেলে ওই তো ঘুরে ফিরে কয়েকটা কথাই আসে, যে কয়েকটা কথা আবার লিখেই দিছি আমি লিস্ট করে। সো ওই জিনিসগুলোকে কিন্তু তুমি আলটিমেটলি এই মূল কবিতা, পাঠ পরিচিতি আর শব্দার্থ এই তিনটা অংশ নিয়ে কভার করে ফেলতে পারবা। আর কবি পরিচিতির যে অংশটা, একটা কবিতা যখন পড়তেছো তখন সেই কবিতাটা কে লিখছে তার সম্পর্কে বেসিক কোনো ইনফরমেশন জানা তো আসলে তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? এটা নৈতিক দায়িত্ব। সো সেই নৈতিক দায়িত্বের জায়গাটা থেকে তুমি কবি পরিচিতিটা পড়ে নিবা, তাইলে অধ্যায়টা কমপ্লিট। সো এখান থেকে আমাদের সৃজনশীলের অংশটা শেষ হলো। এখন আমরা যাব হচ্ছে আমাদের এমসিকিউ এর দিকে। এমসিকিউতে প্রথমেই আমাদের যে প্রশ্নটা করা হচ্ছে যে রানারের দুঃখের কথা কেবল জানবে পথের কি তৃণ। সো রানারের দুঃখের কথা জানছে পথের তৃণ, এটা আমাদের কবিতার সরাসরি দেন, আমরা এটা দেখছি, আমরা জানি। সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এই উদ্দীপকটাও সুকান্ত ভট্টাচার্যেরই লেখা, ওনার লেখা 18 বছর বয়স, যেটা তোমরা এইচএসসিতে পড়বা। তো এখানে বলা হচ্ছে যে 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। সো এইখানে ছুটে চলার যে বিষয়টা, সেই বিষয়টাকে ইঙ্গিত করা হচ্ছে। সো আমাকে যখন বলছে যে রানার কবিতার কোন দিকটা গুরুত্ব পাইছে, এইখানে আমার হচ্ছে গতিশীলতার যে বিষয়টা, সেই জিনিসটা ইম্পর্টেন্স পাইছে। সো অবশ্যই উত্তর হচ্ছে এ। এরপরে আমাদের হচ্ছে নেক্সট যেই কোশ্চেনটা, উদ্দীপকটা সেম, তারপরে বলছে যে উক্ত গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পেয়েছে যে চরণে, তাইলে গতিশীলতার যে বিষয়টা এইটা যেই যেই চরণে প্রকাশ পাইছে সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা যদি একটু তাকাই, কাজ দিয়েছে সে নতুন খবর আনার, এই জিনিসটাতে এই জিনিসটা ফুটে ওঠে নাই, গতিশীলতার বিষয়টা এখানে নাই। কিন্তু 2 নাম্বার যেটা, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, এইখানে গতিশীলতার বিষয়টা উপস্থিত। আরো জোরে রানার দুর্বার দুর্জয়, এইখানেও তার গতিশীলতার বিষয়টা উপস্থিত, যে তুমি আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও, দাবড়াইতেছি তোমারে দৌড় দাও। সো এইখানে আমার সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। এরপরে রানার কবিতায় কবির মূল ভাবনা কি। সো রানার কবিতায় যদি কবির মূল ভাবনার দিকে আমরা একটু খেয়াল করতে যাই, কবি বলতেছে যে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা, এই জিনিসটা এখানে অত বেশি ইম্পর্টেন্স পায় নাই। শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করা সিমিলার, বা শোষিত বঞ্চিত মানুষের কথা ওকে, বাট মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মানুষ হিসেবে শ্রমজীবী মানুষের যে মহত্বের বিষয়টা, এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে মেইনলি ফুটে উঠছে। সো ওই যে মূল কথা যেটা বলতেছিলাম, রানার কবিতার মূল ভাবনা। সো রানার কবিতায় মূল ভাবনা হচ্ছে মানুষ হিসেবে শ্রমজীবী মানুষরা যে কতখানি মহৎ, এই জিনিসটাকে আমার এইখানে দেখানো হচ্ছে। এরপরে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন, ওই যে ঘরেতে অভাব থাকায়, কবিতার সরাসরি লাইন, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, কবিতার সরাসরি লাইন। এরপরে বলা হচ্ছে রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে, এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র যেই কাব্যটা ছিল সেই ক্ষেত্র থেকে সংকলন করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, এখানে রাত কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো, রাত কথাটা যে বিষয়টা, এখানে শোষণ বঞ্চনা আর হচ্ছে দুঃখ দুর্দশা, এই দুইটা জিনিসকে আমাদের কাছাকাছি মনে হইতে পারে।
যে দুইটাই আসলে আমার হয়তো অ্যান্সার হইতে পারে। বাট মূল যে বিষয়টা যে শোষণ বঞ্চনার কথাটা তোমার কিন্তু শব্দার্থে সরাসরি বলা নাই, বরং শব্দার্থে বলা হয়েছে যে দুঃখের শেষে সুখের দিনের আগমন ঘটবে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা কাছাকাছি মনে হইলো আমরা এখানে দুঃখ দুর্দশা শব্দার্থের যে ব্যাখ্যাটা আছে ওই অনুসারে দুঃখ দুর্দশাটাকে পারফেক্ট অ্যান্সার হিসেবে গ্রহণ করব। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে রানার কবিতায় নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়? সহানুভূতির চিঠি না, শপথের চিঠি এইটাও না, আকাশ হয়েছে লাল, আর দেখা দিবে বুঝি প্রভাত এখনই। সো এই যে এই চারটা অপশন, এই চারটা অপশনের ভেতরে আকাশ হয়েছে লাল, সূর্য উঠতেছে, বাট সেটার সাথে সাথে দেখা দিবে বুঝি প্রভাত এখনই, এটা পরবর্তী যে অংশটা আছে এই পরবর্তী অংশটাই কিন্তু আমাকে ওই নতুন দিনের প্রত্যাশার বিষয়টা দেখাইতেছে। আকাশ হয়েছে লাল, তার মানে আমার হচ্ছে দুঃখের দিন শেষ, আর দেখা দিবে বুঝি প্রভাত এখনই, আমার ভালো দিনটা আসতেছে। এই যে দুইটা লাইন একসাথে দিলেও এবং আমার কাছে মনে হইতে পারে যে দুইটাই তো আসলে ঠিক হওয়ার কথা, বাট এখানে বিষয়টা হচ্ছে আকাশ লাল হওয়াটা তোমার রাতের অবসান বা দুঃখের শেষটাকে বুঝাইতেছে, আর যখন দেখা দিবে বুঝি প্রভাত এখনই সূর্য সকালের আগমন, যেটা এই সকালের আগমনটা তোমার এই যে নতুন দিনের প্রত্যাশা এই জিনিসটাকে বুঝাইতেছে। তো এখানে আমার সঠিক অ্যান্সার হবে অবশ্যই ডি। আচ্ছা, আমি কি এগুলো একটু বেশি বেশি দাগাই ফেলছি? ওকে, সো সঠিক উত্তরটা হচ্ছে আমার ডি। এদিকেও তাইলে ওইটাকে আমরা হচ্ছে এখানে মুছে দিই, আমরা সঠিক উত্তর যেটা ডি ওইটাকেই রাখি। আর এরপরে হচ্ছে ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুই আমাদের আদু ভাইকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না। তাহলে আদু ভাই আর রানার দুইজনেই দায়িত্বশীল, নিয়মানুবর্তী, কর্মঠ। নিয়মানুবর্তী তো অবশ্যই, দুইজনেই নিয়ম করে তাদের কাজকর্ম ঠিকঠাক মতো পালন করে। কর্মঠ, কর্মঠ তো অবশ্যই। আমাদের আদু ভাই যে কি করতেছে, সে হচ্ছে ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুকেই সে মানতেছে না, সব কিছুকে উপেক্ষা করে সে আলটিমেটলি তার কাজের দিকে আগে যাইতেছে। সো সে অবশ্যই কর্মঠ একজন মানুষ, এবং দায়িত্বশীলতার যে বিষয়টা, সে যখন এত সিনসিয়ারলি একটা কাজ করতেছে সে তো অবশ্যই একজন দায়িত্বশীল মানুষ হবে। এখানে দায়িত্বশীলতা নিয়ে আসলে প্রশ্ন ওঠানোর স্কোপ থাকাটা উচিত না। সো দায়িত্বশীলতার বিষয়টাও আমরা এখানে নিয়ে নিতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ডি, 1 2 3। এরপরে ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল। সো এইখানে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে দুঃখ শেষে সুখ এসেছে, এই জিনিসটাই তো হবে। সো বরাদ্দকৃত সময় শেষ হয়েছে এটা না, কাজে যাওয়ার সময় শেষ হয়েছে এইটাও না, দুঃখের দিন শুরু হয়েছে না, দুঃখের দিন শুরু হয়নি, আমার দুঃখের শেষে সুখের সময় আসতেছে। এই যে সুখের সময় আগমনের আকাঙ্ক্ষা, এইটাই তো হচ্ছে মূল কথা। সো এখানে অ্যান্সার হচ্ছে এ। এরপরে আবার একটা উদ্দীপকে বলা হচ্ছে যে ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চাই নিজে, রৌদ্রদাহে শুকাই তনু মেঘের জলে ভিজে। ওই যে কৃষকদের যেই পরিশ্রমের বিষয়টা সেইটার কথা কইছে। তো আসো আমরা এখন দেখি উদ্দীপকে রানার কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে। সো উদ্দীপকে কোন জিনিসটা ফুটে উঠছে? সময়ানুবর্তিতা, এখানে টাইমলি কোনো কাজ করার বিষয় নাই। দেশপ্রেম, এখানে দেশপ্রেম, রানার কবিতায় দেশপ্রেম নাই। উদারতা, এইখানে উদারতার জিনিসটার থেকেও বেশি যে জিনিসটা ইম্পর্টেন্স পাইছে সেটা হচ্ছে আমাদের যে দায়িত্বশীলতার বিষয়টা আছে সেইটা। সো আমরা যদি এই দিকে তাকাই তাহলে দায়িত্বশীলতার বিষয়টাকে আমরা প্রধান ফোকাসে রাখতে পারি, এবং সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে উদ্দীপকটা সেম, এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে যে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি নিচের যে চরণে পাওয়া যায়। সো এখানে উদ্দীপকটাতে আমাদের দায়িত্বশীলতার যে বিষয়টা সেটাকে ইঙ্গিত করা হচ্ছে, এবং সেইখানে আমরা যদি সাদৃশ্য খুঁজতে যাই তাহলে কি পাবো? রানার চলেছে বুঝি ভোর হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, স্বপ্নের মতো পিছে সরে যায় বোন, আর হচ্ছে কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। তো এখন সাদৃশ্যপূর্ণ দিকটা যদি আমরা খুঁজতে যাই, কি দেখি? ব্রত তাহার পরে হিত, সুখ নাহি চাই নিজে, রৌদ্রদাহে শুকাই তনু মেঘের জলে ভিজে। মূলত দায়িত্বশীলতা। এখন রানার চলছে বুঝি ভোর হয়, এখানে রানারের যে সময় নিষ্ঠার বিষয়টা এবং তার যে দায়িত্বশীলতা, টাইমলি তাকে জিনিসটাকে জায়গা মতো পৌঁছাই দিতে হবে, এই জিনিসটা ফুটে উঠছে। জীবনের সব রাত্রিকে ওরা কিনে স্বল্প দামে, এখানে তার শোষণ বঞ্চনার চিত্র ফুটে উঠছে। সো বি নাম্বার আমি এখানে বাদ দিয়ে দিলাম। তারপরে স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বোন, সো এখানে তার গতিশীলতা যে জিনিসটা সেটাকে বলা হয়েছে, তার জীবনের স্বপ্ন পূরণ হইতেছে না সেইখানে বলা হয়েছে, বাট এখানে স্বপ্নের কোনো বিষয় নাই। কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, এখানে আক্ষেপ প্রকাশ পাইছে। সো এইটাও হচ্ছে না। তো সঠিক উত্তর হিসেবে আমরা এখানে নিতে পারি হচ্ছে এ। তো তাইলে বাকিগুলাকে আমরা বাদ দিয়ে দিলাম, আমরা এখানে অ্যান্সার হিসেবে রাখলাম হচ্ছে এ। এরপরে আমরা যদি হচ্ছে আরেকটু আগাইতে চাই, যে আমাদের হচ্ছে নেক্সট প্রশ্ন, রানার কবিতায় রানারের প্রিয়ায় একা শয্যায় বিনিদ্র রজনী জাগার কারণ কি? এটা টোটালি অভিমান। ক্ষুধায়ের কারণে যে সে রাত জাগতেছে এটা না, পরিশ্রম তো রানার করতেছে, তার বউ পরিশ্রম করতেছে না, আর ভীতি, ভয় টয়ের কথা এখানে উল্লেখ করা নাই। রানারও দুঃসাহসী, রানারের বউ দুঃসাহসী, তাহলে রাত জায়গা আছে কেন? অভিমানে। এরপরে আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা,
রানার কবিতার কোন পংক্তিতে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা ব্যক্ত হয়েছে? তাহলে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথার দিকে যদি আমরা তাকাই, ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, এখানে আমাদের পরিশ্রমের দিকটাকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? সো এইখানে আমাদের হচ্ছে একটা এক্সপেকটেশন মানে প্রশ্ন করছে যে এটা আমি কবে পাইতে পারি। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, নির্যাতিত হওয়ার কথা বলা হয়েছে। এবং এইখানে আমরা দেখতে পাই যে অল্প দামে যখন কিনে ফেলছে, তার মানে আমি কাজ করাই নিতেছি, তার টাকা পয়সা ঠিকঠাক মতো দিতেছি না। আর তারপরে পৃথিবীর বোঝা ক্ষুদিত রান্নারা পৌঁছে দিয়েছে মেলে। সো এইখানে তার দায়িত্বশীলতার জিনিসটা প্রকাশ পাইছে। সো এইখানে আমাদের মূল যে বিষয়টা সেটা হইল যে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, এইখানেই মূলত রানারের ওপর যে শোষণ বঞ্চনাটা হয়েছে সেইটার কথা দেখানো হয়েছে। সো নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা যখন বলছে, তখন আমাকে অবশ্যই এখানে সঠিক উত্তরটা নিতে হবে সি। এরপরে আমাকে বলা হচ্ছে যে রানারের চলার গতির সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পান? উনি হরিণের সাদৃশ্য খুঁজে পান। কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়, এই যে কবিতার লাইনটা, সেখান থেকে আমরা এখানে অ্যান্সারটা পাইছি। এরপরে বলা হচ্ছে আরেকটা উদ্দীপক, রমিজউদ্দিন নামে একটা মানুষ ছিল যে হুট করে অসুস্থ হয়ে গেছে, তারপরে সে তার ব্যবসাটাকে ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারতো না, এবং সে সুস্থ হয়ে ফিরে এসে দেখে তার অনুপস্থিতিতে তার একজন কর্মচারী ছিল যার নাম ছিল মোহন। সে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা চালায় প্রতিষ্ঠানের মুনাফা বাড়াই দিছে। সো আলটিমেটলি যেটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, সেইখান থেকে এটা আরো বেশি লাভজনক একটা প্রতিষ্ঠানে কনভার্ট হয়েছে। তো যখন আমাকে এখানে বলতেছে যে এখানে মোহনের বৈশিষ্ট্যটা কোন চরণে খুঁজে পাওয়া যায়, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে, এইখানেই হয় আসলে। কারণ এই যে তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে সে যে তার দায়িত্বটাকে ঠিকঠাক মতো পালন করছে, এই কথাটাই তো আমার এই লাইনের মূল অর্থ, তাই না? সো আমার এই মূল অর্থটার সাথে আমি যদি এই উদ্দীপকের মূল ভাবটাকে মিলাই, তাহলে অবশ্যই আমার এই নাম্বারটাই সঠিক উত্তর চলে আসে। বাকিগুলোর দিকে তাকানোর দরকার হয় না। কাজ নিয়ে এসেছে, নতুন খবর আনার দরকার নাই। বোঝাই জাহাজ রানার চলেছে, না, এগুলোর কোনোটাই আসলে আসে না। এরপরে আছে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চিন, যে কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে? গতিময়তা হচ্ছে এই যে কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়, এখানে এই গতিময়তা বোঝানো হয়েছে। এরপরে বলছে যে আলোর স্পর্শে কি কেটে যাবে? সো আলোর স্পর্শে ওই যে আমাদের প্রভাতে সূর্য উঠতেছে, এবং সেই সূর্য ওঠার কারণে আমাদের যে নতুন আলোটা আসতেছে, সেই আলোর স্পর্শে কি হবে? আমাদের হচ্ছে যে রানার ছিল, তার দুঃখের কালটা, তার দুঃখের সময়টা কেটে যাবে, তার দুঃখের সময়টা শেষ হয়ে যাবে। সেইখানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে দুঃখের কাল। এরপরে বলা হচ্ছে যে রানার কোনটিকে বেশি ভয় পায়? দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। সো এইখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে সূর্য ওঠা। এরপরে বলা হচ্ছে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। এখানে মেলের অর্থ কি? মেলের অর্থ হচ্ছে ডাকে। মেল মানে ডাক, MAIL, মেইল। মেইল মানেই হচ্ছে ডাক, মানে হচ্ছে ডাক বিভাগের যেই চিঠিপত্র সেইটা। ওকে, এরপরে আসতে হচ্ছে কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে? তাকে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। সো এইখানে কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে? রানারকে সহানুভূতির চিঠি পাঠাইবে হচ্ছে আমাদের যে ভোরের আকাশটা ছিল সেইটা। এরপরে হচ্ছে পথের চিহ্ন তার দুঃখের কথা জানবে, আর রাতের আকাশের তারা তার হচ্ছে মিটমিট করে চায়। সো এইখানে কোনোটাই হচ্ছে আমার সঠিক উত্তর না। তাকে ভোরের আকাশটা হচ্ছে সহানুভূতির চিঠি পাঠাবে। এরপরে বলা হচ্ছে রানার কবিতায় মিটমিট করে চায় কে? রাতের আকাশের তারারা মিটমিট করে চায়। সো এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে আকাশের তারা। এরপরে আছে হচ্ছে জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনছে? তারা অল্প দামে কিনছে, খুব বেশি টাকা পয়সা দেয় নাই। এরপরে বলছে সুকান্ত ভট্টাচার্য তারা কবিতায় কাদের প্রতি হচ্ছে গভীর মমতা প্রকাশ করছেন? উনি নিপীড়িত গণমানুষের প্রতি ওনার গভীর মমতা যেটা সেটাকে প্রকাশ করেছেন। শ্রমজীবী মানুষ তো আছেই, কিন্তু শ্রমজীবী মানুষের মধ্যেও যারা অনেক বেশি অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, তাদের প্রতি ওনার যে ভালোবাসাটা সেই জিনিসটা উনি প্রকাশ করছেন। এবং তোমরা যদি হচ্ছে কবি পরিচিতিটার দিকে তাকাও একটু, তাইলে দেখবা যে এখানে তোমার উত্তরটা সুন্দর করে দেয়া আছে, এবং এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। সো কবি পরিচিতিটা একটু ভালো করে আমাদের দেখা লাগবে। এরপরে বলতেছে যে হচ্ছে রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? অভাবের তাড়নায়। এরপরে আছে হচ্ছে দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? কারণ তার দায়িত্ববোধের কারণে। এরপরে আছে হচ্ছে রানার কবিতায় কি পেছনে সামনে যেতে হবে? সো এখানে হচ্ছে জীর্ণতা, না, জীর্ণতার কথা বলা হয় না, রুক্ষতার কথা বলা হয় না, দারিদ্র্যের কথা বলা হয় না, এখানে বলা হয়েছে ভীরুতা। সো ভীরুতাকে পেছনে ফেলে সামনে যাইতে হবে, যে আমার যে উপরে যেহেতু একটা রেসপন্সিবিলিটি অর্পণ করা হয়েছে, সো এইখানে আমি কি ফিল করতেছি, আমার ভয় লাগতেছে নাকি আমার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হবে কিনা, ডাকাত আক্রমণ করবে কিনা, এই দিকে আমার হচ্ছে ফোকাস করার টাইম নাই। আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ভীরুতাকে পেছনে ফেলে ভয়টাকে কাটিয়ে আমাকে সামনের দিকে আগায় যাইতে হবে।
এরপরে বলছে কোনটা সুকান্ত ভট্টাচার্যের কাব্য? ছাড়পত্র, এইটা। এরপরে আছে হচ্ছে মাভৈ, এটা কি? অভয়ব্যঞ্জক, জ্ঞানমূলক যখন পড়াইতেছিলাম তখন এটা দেখাই দিছি। এরপরে বলছে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে, এখানে ক্ষুধিত অর্থ কি? ক্ষুধিত মানে ক্ষুধার্ত। এরপরে আছে হচ্ছে রানার কবিতার শেষ চরণে কবি রানারকে উল্লেখ করেছেন দুর্দম হিসেবে। শেষ চরণ, কবিতার যে শেষ লাইনটা, সেই লাইনের কথা বলা হয়েছে। সো কবিতার লাইন অনুসারে যেহেতু প্রশ্ন করছে, কবি রানারকে দুর্বারও বলছেন, দুর্দমও বলছেন, বাট কবিতার যেহেতু শেষ লাইনের কথা এখানে স্পেসিফিক ভাবে বলছে, সো আমার এখানে অ্যান্সারটা হচ্ছে দুর্দম। এরপরে বলা হচ্ছে যে দধিচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্য অত হবে না সব করিলে জড়ো। উদ্দীপকের অনুভূতির সাথে রানার কবিতার রানারের যে সাদৃশ্যটা আছে সেটা কোনটা? সো এখানে দধিচির সাধনার কথা বলা হয়েছে। সো আচ্ছা, এখানে আর একটা মিস্টেক হয়ে গেছে, এখানে সুন্দর করে ঘ চলে আসছে কথাটা, এখানে ঘটা থাকবে না। এটা আমরা কালো করে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে নিরন্তর প্রচেষ্টার যে বিষয়টা, সেই জিনিসটা এখানে দেখাইলে ডান। সো আমরা এখানে হচ্ছে ঘ নিরন্তর বলে কিছু নাই, কথাটা হইল নিরন্তর। আর তার সাথে প্রথমত আমরা প্রশ্নের মধ্যে যেটা বলতেছিল যে দধিচি একজন সাধক ছিলেন। সো সাধকের ক্ষেত্রে আমরা দারিদ্র্যের বিষয়টা সাধকের কাছে ইম্পর্টেন্স পায় না, ওর কাছে দারিদ্র্য বা হচ্ছে বড়লোকই কোনো কিছুই দরকারি না। সো দারিদ্র্যের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট না, অবদানের যে বিষয়টা এটাও অত বেশি ইম্পর্টেন্ট না, নিরন্তর চেষ্টা, আমাদের দধিচির যে নিরন্তর চেষ্টা সেই জিনিসটাকে আমরা সরি, আচ্ছা এখানে হচ্ছে আমরা নিরন্তর চেষ্টার যেটা, ওইটার সাথে হালকা পাতলা মিল হইতে পারে। দায়িত্বশীলতা, যেটা দধিচির মধ্যে দায়িত্বশীলতা আসে নাই, কিন্তু অবদানের যে বিষয়টা, যে দধিচি সাধনা করে মানুষের উপকার করার চেষ্টা করছে, একই রকম ভাবে আমাদের যে রানার ছিল সেও তার সাধনা বলে মানুষের উপকার করার একটা চেষ্টা করতেছে। সো আলটিমেটলি অবদানটা এখানে আসে, নিরন্তর চেষ্টার বিষয়টা এখানে ওইভাবে আসলে ইম্পর্টেন্স পায় না। এরপরে আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে যে হচ্ছে মাভৈ রানার এখনো রাতের কালো, এই চিত্রকল্পে কি ফুটে উঠছে? যে রানারের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ব্যগ্রতা, নাকি হচ্ছে রাতের আধারে মাভৈ রবে ছুটে চলা, নাকি রাত বাকি আছে বলে রানারের জপ তপে মনোনিবেশ, নাকি রাতের ভয় হতে মুক্তি পেতে রানারের মাভয় মন্ত্র উচ্চারণ। এইখানে বেসিক্যালি রানার আমাদের ভীতু ছিল না, সো ওর ভেতরে কোনো ভয় ডর কাজ করতো না। তারপরে ও জপ তপেরও দরকার নাই, ও যেহেতু ভয় পাইতেছে না, সো রাম নাম জপ করার বা মাভৈ ধ্বনি জপ করার কোনো দরকার নাই। এরপরে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ব্যগ্রতা, বাট এখানে তো ওইটা বলা হয় নাই, তাকে সাহস যোগানো হয়েছে যে তুমি দৌড়াও, আমরা তোমার পেছনে আছি। সো এখানে মূলত অ্যান্সারটা হচ্ছে বি। এখানে এও অ্যান্সার হবে না, সিও হবে না, ডিও হবে না। এরপরে বলা হচ্ছে যে তার জীবনের স্বপ্নের মতো পিছে চলে যায় বোন, এ কথা দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? তার স্বপ্ন অপূর্ণ থেকে যায়, এইটাই তো হয়। সো স্বপ্নের অপূর্ণতার যে জিনিসটা এখানে মূলত দেখানো হয়েছে। এরপরে আমাদের যদি হচ্ছে এদিকে আগাই তাইলে শেষ। সো আমাদের হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো দেখলাম, সেই জায়গাগুলোতে আমরা মূলত যে জিনিসটা পড়ছি, যে জিনিসটা শেখার চেষ্টা করছি, সেইটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু শ্রমজীবী মানুষ আছেন যারা তাদের নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয় সবকিছুকে বিসর্জন দিয়ে আমাদের জন্য তাদের পরিশ্রমটা মানে প্রতিনিয়ত পরিশ্রম করে যান। এবং এই ধরনের মানুষদেরকে আমরা সবসময় যে পর্যাপ্ত মূল্যায়নটা দরকার সেই মূল্যায়নটা হয়তো করতে পারি না। সেটা হতে পারে টাকা পয়সার দিক থেকে, হতে পারে মান সম্মান প্রদর্শনের দিক থেকে, যে কোনো দিক থেকে হইতে পারে। সো রানার কবিতায় কবি আমাদেরকে যেটা বুঝাইতে চাইছেন, কবিতার মূল শিক্ষা যেইটা, সেইটা হইলো যে আমরা যেন আমাদের চারপাশের এই শ্রমজীবী মানুষদেরকে তাদের সেই সম্মানটা জানাই, তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিই, এবং তাদের যে পরিশ্রমটা সেই পরিশ্রমটাকে যেন মূল্যায়ন করি। এবং যদি আমরা এই শিক্ষাটা নিজেদের ভেতরে ধারণ করতে পারি, তাহলেই আমাদের এই যে রানার যে কবিতাটা, এই কবিতাটা পড়ার সার্থকতা আমাদের ভেতরে আমরা ধারণ করতে পারছি বলে সিদ্ধান্তে আসতে পারবো, বা আমরা কনক্লুড করতে পারবো যে হ্যাঁ, আমার এই কবিতা পড়ে কিছু একটা আমি অ্যাটলিস্ট নিজের ভেতর আত্মস্থ করছি। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো টোটাল আলোচনা। সো আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো আরেকটা ক্লাসে নেক্সট কোনো আরেকটা টপিক নিয়ে হয়তো আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রানার শিক্ষার কবিতাটাকে নিজেদের ভেতর ধারণ করার একটু চেষ্টা করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।